আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো, তুমি? বসো, দাঁড়িয়ে আছো কেন? জি ভালো। সোফায় বসলো। মেধা, যা খাবারটা বানিয়ে নিয়ে আয়। মামি, তুমি বানাওনি? তোর হাতের রান্না খাওয়াবি বলে কিছু করিনি। ওর সাথে আমি গল্প করতে থাকি, তুই ওর জন্য নিজ হাত দিয়ে রান্না করে নিয়ে আয়। লাভ ইউ মম। হাসি মুখে। লাভ ইউ টু বাবুনি। তুমি মার সাথে গল্প করো, আমি আস্তে আস্তে। হুম। মাথা নাড়িয়ে মেধা চলে গেল। তা তোমার বাসায় কে কে আছে বাবা? আমি, আমার দুটা ভাই, মা আর বাবা। তা তুমি তো শুধু পড়াশোনাই করো, কোনো জব তো করো না? জি আন্টি, আমি পড়াশোনা শেষ করে জব করব। তোমার জব পাওয়া পর্যন্ত তো আমার মেয়েকে তো ঘরে বসিয়ে রাখবো না। মানে? তোমার পড়াশোনা শেষ করতে এখনও 4 বছর লাগছে, তারপর চাকরি খুঁজতে 2 থেকে 3 বছর লাগবে, নিজেকে প্রতিষ্ঠিত করতে আরও 3 বছর, মোট 10 বছর এখনও বাকি। এত টাইম লাগবে না, 2-1 বছরের ভিতরেই আমি ভালো একটা জব পেয়ে যাব। তুমি জব পাও আর নাই বা পাও, তোমার সাথে আমার মেয়েকে বিয়ে দেব না। মানে? আমি মা হয়ে আমার মেয়েকে ভুলের দিকে ঠেলে দিতে পারি না। তোমার সাথে আমার মেয়ে হ্যাপি না। তাছাড়া তাছাড়া কি? কাব্যের পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। আমি ছোটবেলা থেকে মেধার বিয়ে ঠিক করে রেখেছি, মেধার বিয়ে ওই ছেলের সাথেই দিব। কিন্তু আন্টি, আমরা দুজন দুজনকে ভালোবাসি। আমাদের সম্মান কথার খেলাপ হোক, আমরা তা চাই না। তুমি বাবা মেধার জীবন থেকে চলে যাও। কাব্যের চোখে অজান্তেই পানি চলে আসছে। কেউ বুকে চাকু ঢুকিয়ে দিচ্ছে মনে হচ্ছে। আমরা দুজন দুজনকে অনেক ভালোবাসি। আন্টি, এমনটা করবেন না প্লিজ। দেখো বাবা, মেধার পরীক্ষার পর মেধার বিয়ে, তুমি চলে যাও, নাই সমাজ জানলে আমাদের মান সম্মান থাকবে না। তুমি চাইলে আমি তোমার পায়ে ধরতে রাজি আছি। না না আন্টি, কি বলছেন? আপনি তো আমার মায়ের মতো। আমি কাল সকাল হওয়ার আগে শহর ছেড়ে চলে যাব। চোখের পানি মুছে। তুমি আমার কষ্টটা বুঝতে পারলে বাবা? কাব্য আর না বসে পাশে থেকে বের হয়ে গেল। আকাশটাও মেঘলা করছে। ঝুম বৃষ্টি নেমে গেল। কাব্যের কাছে বৃষ্টিটা খুব ভালো লাগছে। কে জানতো আজ মেয়েটার সাথে শেষ দেখা। কিছুক্ষণ পর, মা, কাব্য কোথায়? ওর কি কাজ পড়ে গেছে তাই চলে গেল। এত করে বললাম, কোনো কথা না শুনেই চলে গেল। আমি এত কষ্ট করে রান্না করলাম, ও না খেয়ে চলে গেল। মেধা নিজের রুমে চলে গেল। ফোনটা নিয়ে কাব্যকে ফোন করলো। ফোন অফ। মেধার জিদ আর রাগ খুব উঠে গেল। বিছানায় শুয়ে বালিশ বুকে ঝরিয়ে কান্না করতে শুরু করলো। কাব্যের চোখ দিয়ে পানি ঝরতে লাগলো, কিন্তু বৃষ্টির পানিতে বোঝার মতো কেউ নেই। 7 দিন পর। নীল, কাব্য কোথায়? আমি জানি না। তোমাদের বাসা থেকে বস্তিতে ভিজে এসে তারপর যে বাসা থেকে বের হয়েছে আর আসার কোনো নাম নেই। কোথায় গেছে ও? আমি তো জানি না। ওর ফোন অফ। তুমি 7 দিন পর ওর খোঁজ নিচ্ছ কেন? আমার রাগ জেদের মূল্য কি ওর কাছে একটুও নেই? আমাকে একটিবারও ফোন করলো না। কাব্য, তোমাকে একটা কাগজ দিতে বলছে। নীল রুম থেকে কাগজটা নিয়ে এসে মেধার কাছে দিল। মেধা কাগজটা খুলে, সবাই ভালোবাসলে যে সবাই সবার ভালোবাসার মানুষকে পাবে এমনটা তো কোনো কথা নেই। কিছু ভালোবাসা অসমাপ্তই থেকে যায়, চাইলেও ভালোবাসার মানুষকে পায় না। হয়তো এটাই নিয়তি। আমি চলে গেলাম আমার ভালোবাসার মানুষের কাছে। তুমি ভালো থেকো আর আমাকে ভুলে যেও। মেধা চোখ দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে পড়ছে। মেধা নিজের মনকে বুঝ দিতে পারছে না কাব্য এমন কাজ করবে। 9 মাস পর মেধা সব কিছু সয়ে নিল। আজ মেধার বিয়ে, বাবা মায়ের পছন্দ করা ছেলের সাথে বিয়ে হচ্ছে। কিন্তু মেধার মনে আজও কাব্য বেঁচে আছে। মেধা বলতে লাগলো মনে মনে, কাব্য, আমি না হয় আমার ভালোবাসার মানুষটাকে নাই পেলাম, কিন্তু এই মনে সব সময় তুমিই থাকবে। আর কেউ জায়গা পাবে না, শুধু তুমিই থাকবে। কি হয়েছে এখানে? ঈশানী কথাটা শুনে পিছন ঘুরে তাকিয়ে দেখল পুরনো প্যান্ট আর শার্ট পরা একটা ছেলে, মনে হয় 80 বছর আগের প্যান্ট শার্ট। ঈশানী কিছুটা পিছনে সরে গেল। চোখে দেখিস না কি হয়েছে, আবার জিজ্ঞাসা করিস? রাগ দেখিয়ে। কে রে এই খ্যাতটা?
মনে হয় কোনো ময়লা আবর্জনা থেকে উঠে আসছে। দূরে যা খ্যাত। ধাক্কা দিয়ে ফেলে দিল। কাব্য ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে ঈশানীর দিকে। দেখ কিভাবে তাকিয়ে আছে, মনে হয় কখনো মেয়ে মানুষ দেখেনি। এই চল তো এখান থেকে। আজ কাব্যের ভার্সিটিতে প্রথম দিন। ভার্সিটির গেটে আসতেই চোখটা আটকে গেল ক্যাম্পাসের দক্ষিণ পাশের বকুল গাছটার দিকে। ক্যাম্পাসের চারপাশে পুলিশরা পিবিআইয়ের গাড়িতে ভরা, মিডিয়ারও অনেক গাড়ি। কি হয়েছে বুঝতে পারছে না। ধীর পায়ে সামনের দিকে এগোতে লাগলো। দেখলো একটা মেয়ে গাছের তলায় দড়ি দিয়ে ঝুলছে। পিছন থেকে পাশের ছেলেটাকে জিজ্ঞেস করতেই বাকিটা দেখলেন। কাব্যকে একটা ছেলে হাত ধরে ওঠালো। ছেলেটার নাম হিমেল। তুই আর লোক পেলি না জিজ্ঞেস করার? কাব্য বোকার মতো তাকিয়েছে। হাবলার মতো তাকিয়েছিস কেন? আর এই সুইসাইড নতুন না। মানে? অবাক হয়ে। এই ভার্সিটিতে প্রায় অনেক মেয়ে এই গাছে এসে আত্মহত্যা করে। আত্মহত্যা বললে ভুল হবে। কেন? মার্ডার করে ঝুলিয়ে রাখে। মানে? কাপা কাপা গলায়। আরে ভয় পাচ্ছিস কেন? ভার্সিটিতে আসছিস, দেখবি আরও কিছু। নাম কি তোর? আর এই পোশাক কেন? কাব্য মাথা নিচু করে। বুঝছি। আচ্ছা চলো এখান থেকে। এইসব ড্রামা দেখতে দেখতে অভ্যাস হয়ে গেছে। হিমেল কাব্যকে নিয়ে চলে গেল। স্যার, আপনি কিছু বলতে পারেন এর পিছনে কারা আছে? দেখো অফিসার, আমি যদি জানতাম এর পিছনে কে আছে বা কারা করছে তাহলে ওদের যা হাল করতাম। আমি আমার ভার্সিটির সম্মানটা বাঁচাতে পারবো না। আপনি শান্ত হন, চিন্তা করবেন না, আমরা এর ব্যবস্থা করছি। লাশটা নামানো হলো গাছ থেকে। তারপর মর্গে পাঠানো হলো। মিডিয়ার লোক এসে প্রিন্সিপালকে ঘিরে ধরলো, নানান প্রশ্ন করতে লাগলো। প্রিন্সিপাল কোনো কিছু না বলে সেখান থেকে চলে গেলেন। এক এক করে মিডিয়ার এক একজন তাদের ইচ্ছে মতো মন্তব্য জানালো। তবে কি ভার্সিটিতে মেয়েদের পড়াশুনো করাটা কি রিস্কি হয়ে যাবে? ভার্সিটিতে যদি এমন চলতে থাকে তাহলে পরিবার তাদের মেয়েদের একা একা কীভাবে ভার্সিটিতে পাঠাবে? তবে কি এই ভার্সিটিতে প্রতিনিয়ত কোনো পদক্ষেপ নিয়ে সত্যতা যাচাই হবে না? ভার্সিটির ক্যাম্পাস থেকে একে একে সব গাড়ি নিয়ে বের হয়ে গেল। আজকে মেজাজটাই খারাপ করে দিল। এদিকে কিন্তু আমার বেশ চিন্তা হচ্ছে। কিসের চিন্তা? হ্যাঁ, আমাদের সাথে যদি এমনটা হয়। হাসছিস কেন তুই? তোদের মাথায় কি ভূত চাপছে? আচ্ছা ভাইয়া, ভার্সিটিতে কতদিন যাবত এমন চলছে? হিমেল কাব্যের চলে যাওয়ার দিকে তাকালো। কিছু না। উঠে হাঁটা দিল। দেখ দেখ ওই খ্যাতটা। এসব কেন যে ভার্সিটিতে ভর্তি নাই কে জানে। চল জার্গিং করি ওকে। এই অবস্থাতে কি এটা করা ঠিক হবে না? চুপ থাক তুই। আবুলটাকে আজ এমন শিক্ষা দিব আর যাতে ভার্সিটিতে না আসে। ঈশানী তার বান্ধবীদের নিয়ে কাব্যের দিকে যেতে লাগলো। মেয়েদের সাথে এসব হচ্ছে, কেই বা করছে না। কিছুতেই এসব। কাব্যের বুকে হাত দিয়ে কাব্যকে থামিয়ে দিল। রাজু তার গ্যাং নিয়ে কাব্যের সামনে। নতুন? জি বস, মালটাকে দেখে তো গ্রামের মনে হচ্ছে। তুমি কি এই ভার্সিটির নিয়ম জানো খোকা? না ভাইয়া। এই রাজু, মুরগিটা আমাদের, তোরা যা। তোদের হবে না, আমাদের। আমরা যা করার করব। রাজু ভুলে যাস না কিন্তু। ওকে, তোর অর্ধেক আমার অর্ধেক। কাব্যের বুঝতে বাকি রইল না কি হতে যাচ্ছে ওর সাথে। কাব্য নিজেকে সামলিয়ে চুপচাপ পাতা নিচু করে দাঁড়িয়ে আছে। কাচি খান বের কর, অর্ধেকটা কেটে নি। আবির, জিনিসটা দে। ঈশানী কাঁচি দিয়ে প্রথমে কাব্যের শার্টের অর্ধেক কেটে ফেলল। রাজু আর অর্ধেক সরিয়ে দিয়ে কাব্যের গায়ে পচা গোবর ঢালতে শুরু করলো। ক্যাম্পাসের সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা নিচ্ছে। কাব্যের রাগে শরীরটা জ্বলতে লাগলো, তবুও নিজেকে সামলে নিল। এর ভিতরেই প্রিন্সিপাল স্যার চলে আসলো। প্রিন্সিপাল, তোমরা কি শুরু করেছো? হ্যাঁ, তোমাদের লজ্জা করে না? আজ কলেজে দুর্ঘটনা ঘটে গেল, তারপরও তোমরা এসব করছো? যাও এখান থেকে। সবাই চলে গেল। কাব্য দাঁড়িয়ে থাকলো প্রিন্সিপালের সামনে দাঁড়িয়ে। তোমাকে বলি, ভার্সিটিতে নতুন যেহেতু এদের থেকে দূরে থাকবা। আর এসব কোন বেশে আসছো? ভালো পোশাক পরিধান করে আসবে। কাব্য মাথা নিচু করে প্রিন্সিপাল স্যারের কথাগুলো শুনে ক্যাম্পাস ত্যাগ করলো। পরের দিন কাব্য ভার্সিটির গেট দিয়ে ঢুকে সোজা হেঁটে ক্লাসের দিকে যেতে লাগলো। এই আবুল্লা, এদিকে আয়।
কাব্য নিজের মতো হেঁটে যাচ্ছে। তোটাকে সাড়া দিল না ভাব নিল। দেখাচ্ছি ওকে। ঈশানী কাব্যের সামনে যেতেই ঠাস ঠাস করে শব্দ হলো। সব স্টুডেন্ট তাকিয়ে পড়ল। ঠাস ঠাস চরের শব্দে সবাই তাকিয়ে পড়ল। আসলে চরটা ঈশানী কাব্যের গালে মারে। কাব্য মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ছোট লোকের বাচ্চা খ্যাত, তোরে ডাকছি দেখে ভাব নিয়ে সামনের দিক হেঁটে যাচ্ছিস? আরে বুঝিস না, সুন্দরী মেয়েরা ডাক দিলে তার ভাব তো বেড়েই যাবে। সবাই হেসে উঠল। কাব্য মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তুই জানিস আমার একবারের বেশি দুইবার কাউকে ডাক দেওয়া লাগে না। সরি, আপনি আমাকে ডাকছেন আমি বুঝতে পারিনি। আপনি তো আই বলে ডাকছেন, আমার নাম কাব্য। তুই নিজে তো একটা আবুল্লা, নাম রাখছে আবার কাব্য। সবাই হেসে উঠল। কি বেবি, তোমার এত দেমাক কেন? বেবি, তোমাকে আজ শেখাবো ঘরে মা বোন আছে কিনা। নীলা হাতটা ছাড়িয়ে আবিরের গালে কষিয়ে চর বসিয়ে দিল। ক্যাম্পাসের সব স্টুডেন্টরা চেয়ে চেয়ে দেখছে আর মজা নিচ্ছে। শালি, তোর তো সাহস কম না। আজ তোর এমন অবস্থা করব, বাহিরে মুখ দেখাতে পারবি না। কান্না স্বরে সবাই হো হো করে হেসে উঠল। রাজু নীলার চুলের মুঠি ধরল। ঠিক তখন কাব্য আসলো। ভাই ভাই, মেয়েটাকে ছেড়ে দিন। কেন রে, মেয়েটা তোর কি হয়? আমার বোন হয়, ওর সাথে এমনটা করবেন না। বোন নাকি অন্য কিছু? নাকি আজ রাতে তোর মতো ক্ষেতের কাছে আসবে? কোনটা? সর! ধাক্কা মেরে সরিয়ে দিল। কাব্যের শরীরে কারেন্টই চলে উঠল রায়ানের কথা শুনে। তবুও নিজেকে কন্ট্রোল করে, ভাই ভাই, মেয়েটা অনেক ভয় পেয়ে আছে, ওকে এবারের মতো ছেড়ে দিন। এত সহজে তো ছাড়বো না, যা মাল। লোভনীয় দৃষ্টিতে, ভাই বোঝার চেষ্টা করেন একবার, আপনার বোন হলে কি এমন করতেন? এই শালকে মার তো বেশি জ্ঞান দিতে আসছে। কিছু ছেলে পিলে এসে কাব্যকে ধরে মারা শুরু করলো। রাজু নীলাকে নিয়ে পাশের গাছতলায় গেল। নীলার ওড়না ফেলে দিয়ে ধাক্কা মেরে মাটিতে ফেলে দিল। রাজু নিজের শার্টের বোতাম খুলতে ব্যস্ত। সবাই লাইভ শো দেখছে কিন্তু কেউ এগোচ্ছে না। সবাই হেসে দিল। রাজু যেই নীলার উপর ঝাঁপিয়ে পড়বে সেই ক্যাম্পাসের ভিতর 5টা মোটরসাইকেল ঢুকলো। সবাই হাঁ করে তাকিয়ে আছে। মোটরসাইকেলের চলন্ত চাকা দিয়ে রাজুকে ধাক্কা মেরে ছুঁড়ে ফেলে দেয়। তারপর মোটরসাইকেল থেকে সবাই নেমে ওদের গ্যাংয়ের সবাইকে বেধড়ক মার দিয়ে চলে যায়। কাব্যের গাল বেয়ে রক্ত পড়ছে। কাব্য ওড়নাটা নিয়ে নীলাকে দিল। সবাই হাঁ করে তাকিয়ে আছে। কারা আসলো আর কারা মেরে চলে গেল। ঈশানী তার বান্ধবীরা অনেক অবাক হয়ে গেল। রাজুদের হাসপাতালে নিয়ে যাওয়া হলো। কিছুক্ষণ পর পুলিশের গাড়ি ক্যাম্পাসে ঢুকলো। ঈশানীরা এগিয়ে আসলো। রাজুদেরকে এইভাবে কারা মারল? পুলিশ অফিসার। আমরা তো ওদের চিনি না। ওরা 10 জন 5টা বাইক নিয়ে এসে ওদেরকে পিটাই গেছে। কেন গেল তোমরা কিছু জানো? না ছাড়, ওদের চোখ দেখলে মনে হয় গিলে খেয়ে ফেলবে, এতটা রাগী চোখ। ওদের কোনো পুরনো সূত্র আছে তোমরা চিনো? না স্যার, তবে রাজু আর নীলাশার সাথে খারাপ কিছু করতে চেয়েছিল, ঠিক তখনই ওরা চলে আসে। নীলাকে? এই কলেজে নতুন। আর কি কেউ ছিল? স্যার, ওই যে খ্যাত আবুল্লাহ আছে একটা, ও নীলাকে জার থেকে বাঁচাতে চেয়েছিল। খ্যাত আবুল্লাহ? কে ওটা? দুজনকে ডেকে নিয়ে এসো। মাইশা যে নীলাকে ক্লাস থেকে ডেকে নিয়ে আসলো। সাইরা কাব্যকে খুঁজতে লাগলো। তোমাকে যখন রাজু গার্ড করছিল তখন কি তুমি কাউকে আসতে বলেছিলে? বা যারা এসে রাজুদের মারলো তারা কি কেউ হয় তোমার? তুমি কি রাজুর নামে কেস করবে? স্যার, শুধু শুধু এই মেয়েটাকে কেন বিপদে ফেলতে চাচ্ছেন? তুমি চুপ করে থাকো। নীলা, তুমি কি কেসটা করতে চাও? নীলা, ভুল পথে পা বাড়াচ্ছ তুমি। কে কি করবে? শোনো, বেশি করলে তোমাদের সবকটাকে জেলে পুরে দেব। স্যার, পুরো ক্যাম্পাস খুঁজলাম, কোথাও তো পেলাম না খ্যাতটাকে। স্যার, আমার মনে হয় ওই খ্যাতটা এর সাথে জড়িয়ে আছে। তোর মাথা কি গেছে? ওর মতো ছেলে রাজুর বালও ছিঁড়তে পারবে না। খ্যাতটা কে? নাম কি? কাব্য না কি নাম, দেখতে পুরোই আবুল্লা। ওকে, কাব্যকে পেলে সোজা থানায় নিয়ে আসবে। নীলা, তুমি এসো আমার সাথে। অফিসার গাড়িতে উঠবে তখন স্যার, ওই যে খ্যাত বকুল গাছের নিচে বসা। জাফর সোজা বকুল গাছের কাছে চলে গেল। দেখলো কাব্য বই নিয়ে ধ্যানে আছে, বই পড়ছে। জাফর কাব্যের সামনে যেয়ে দাঁড়ালো।
কাব্য কারো উপস্থিতি বুঝতে পেরে বইটা বন্ধ করে জাফরের দিকে তাকালো। কি নাম তোমার? কাব্য। আপনি কে? বোকাশোকা ভাবে। আমি পুলিশ অফিসার জাফর। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। বই পড়ছো? জি স্যার। আচ্ছা পড়ো। জাফর ফিরে যাচ্ছে আর ভাবছে এমন বোকাশোকা ছেলে কিভাবে ওদের সাথে পাঙ্গা নিবে। দেখে তো গরিব ঘরের ছেলেই মনে হচ্ছে। স্যার কিছু পেলেন? না, ওকে দেখে তেমন মনে হয় না। আগেই বলেছিলাম পুরো একটা আবুল্লা। দেখো, আবুল্লারা আবার অন্য রাজ্যে নিয়ে যেও না। হেসে দিয়ে। মানে স্যার? অবাক হয়ে। কিছু না, তবে নিশ্চিত থাকো কে বা কারা এসব করছে সবগুলোকে বের করব। আগে ওদের ব্যবস্থা করি। অফিসার নীলাকে নিয়ে থানার উদ্দেশ্যে রওনা করলো। কি হচ্ছে কি আমার ভার্সিটিতে এসব? স্যার কিছুই বুঝতে পারছি না। ভার্সিটিতে বহিরাগতদের আসার সাহস হয় কিভাবে? আর ওদের মারার? চেঁচিয়ে। হয়তো ওদের কোনো পুরনো শত্রু হবে স্যার। শালা এখানে বসে বই পড়া হচ্ছে? খুব ইনোসেন্ট সাজছিস অফিসারের কাছে। বকুল গাছের গোড়ায় এসে কাব্য মাথা তুলে বোকাশোকা ভাবে ঈশানীর দিকে তাকালো। দেখ দেখ এমন ভাব করছে কিছুই জানে না। যখন ট্রেনিং হিস্ট্রি বের করে দিব তখন টের পাবে। তোর পড়া বের করছি। বইটা হাত থেকে কেড়ে নিল। কাব্য মুচকি হাসি দিয়ে ওখান থেকে চলে আসছিল। ঈশানী পিছন থেকে পাটকেল ছুঁড়ে মারতে গিয়েছিল। ঠিক তখন কলেজ ক্যাম্পাসের ভিতর লাল রঙের 5টা কার আর সাদা রঙের 5টা কার ঢুকলো। 2 রঙের গাড়ি দুপাশে যেয়ে দাঁড়িয়ে পড়ল। কার দুটো দরজা খুলল। যখনই 2 গাড়ি থেকে 2জন নামলো, কাব্য হাঁ হয়ে গেল। ঈশানী দৌড় দিয়ে লাল রঙের গাড়ি থেকে নামলো দিয়া। পুরো নাম সাদিয়া ইসলাম দিয়া। চোখে সানগ্লাস, চুল পুরো ছেড়ে দেওয়া, বাতাসে উঠছে চুল। দিয়া গাড়ির সামনের উপরে বসলো। চারপাশে দিয়ার লোকজন দাঁড়িয়ে পড়ল। সাদা রঙের গাড়ি থেকে ব্ল্যাক শার্ট, ব্ল্যাক কোটি, ব্ল্যাক সানগ্লাস, পুরো হিরোর মতো। এটা আর কেউ নয়, হিমেল চৌধুরী। কাব্যের সাথে প্রথম দিন যে কথা বলেছিল। কাব্য হাঁ করে তাকিয়ে আছে আর মুচকি একটা হাসি দিল। দিয়া এই শহরের বিশিষ্ট ব্যবসায়ীর মেয়ে, আর হিমেল এখানকার এমপির ছেলে। ঈশানী দৌড়ে দিয়ার কাছে চলে গেল। দিয়ার মুখে একটা মেয়ে এসে সিগারেট ধরিয়ে দিল, আর হিমেল তা দেখে গাড়ি থেকে নেমে দিয়ার মুখ থেকে সিগারেটটা নিয়ে ফেলে দেয়। তুই আমার সিগারেট ফেললি কেন? বলিস না, তোর মুখে সিগারেট শোভা পায় না। কেন খাস বারণ করার পরও? আর যদি কখনো খাস তখন? তুই এই মাফিয়া দিয়ার সঙ্গে পাঙ্গা নিতে চাস? তোর থেকে আমি বড় মাফিয়া, এই হিমেল চৌধুরী। দুজনের কোমর থেকে পিস্তল বের করে মুখোমুখি ধরল। ভার্সিটির সব স্টুডেন্টরা মাঠ থেকে ক্লাসের বারান্দায় যেয়ে দাঁড়ালো। কাব্য দাঁড়িয়ে দেখছে আর হাসছে। কাব্য যে অন্য একটা গন্ধ টের পাচ্ছে। আপু, দুলা ভাই, কি লাগাইছো ক্যাম্পাসে? কে তোর দুলা ভাই? এই চুনোপুটি? ঈশানী, তোকে বারণ করছি না, এই ভিতু ছ্যাঁচড়ারে দুলা ভাই ডাকবি না। রেগে। আমি ভিতু ছ্যাঁচড়া? তুই তো একটা ডাইনি। আরে হয়েছে, থামো, পিস্তল সরাও এখন। মাফিয়া হয়েছো, বাইরে দেখাও জোর। নিজেদের ভেতর কি? ওকে বলে দিস আমি আর ওকে চাই না। ঐশানী, তোমার আপুকে বলে দিও, সে যত না চাইবে ততই চাইবো। না হলে ওই যে দেখছো সুন্দরী মেয়ে, ওকে প্রপোজ করব। কি বললি তুই? রাগে উপরে ফাঁকা গুলি করল। সবাই আতঙ্কিত হয়ে যায়। প্রিন্সিপাল আওয়াজ শুনছে কিন্তু আসেনি। সে জানে কাদের কাণ্ড এটা, নতুন না পুরনো অনেক। আপু শান্ত হবি তুই? রাজুকে ক্যাম্পাসে এসে মারছে, তার কোনো খোঁজ খবর রাখিস? কাদের এত বড় সাহস হলো আমার ভার্সিটি এসে আমার ছেলেপেলেদের গায়ে হাত তোলে? সামনে যদি পেতাম না, সব কটাকে গুলি করে মারতাম। রিজন না দেখেই তো শুধু মারতে জানো। এই জন্যই তো তোমার সাথে বনে না আমার। কি জন্য যে রিলেশনে গেছিলাম তোমার সাথে। আমিও ভুল করেছি তোমার সাথে রিলেশনে যেয়ে। দিয়া রাগীভাবে তাকিয়ে আছে হিমেলের দিকে। এই তুই এখানে দাঁড়িয়ে ওই দিকে তাকিয়ে মুচকি হাসছিস কেন? কই না তো। কই না, তোরে দেখাচ্ছি মজা। কাব্যের কলার ধরে টেনে দিয়ার সামনে নিয়ে দাঁড় করালো। কি করছে রে সায়রা? আপু নতুন মুরগি। কানে কানে। এই সায়রা, হাবা গোবা ছেলেটাকে কেন ধরে আনলি?
তোমাদের দেখে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুচকি আসছিল, তোমরা নাকি জোকার। দিয়ার মাথা গরম হয়ে গেল, সাথে হিমেলেরও। দুজনের বসা থেকে নামলো। কাব্য সাইরার কথা শুনে অবাক হয়ে গেল। দুজনেই পিস্তল বের করে কাব্যের দিকে ধরল। নিজেকে কখনো আয়নায় দেখছিস? আমাদের জোকার বলিস আর হাসিস। তুই জানিস আমরা কে? তোর মতো রাস্তার ছেলেদের 2 মিনিটও টাইম লাগবে না রাস্তা থেকে সরানো। কাব্য বোকা চাহনি দিয়ে তাকিয়ে আছে। হিমেল আর দিয়া ভাবছে এতক্ষণে ওদের দুজনের পায়ে পড়ে কান্না করবে, তা না করে বোকা চাহনি দিয়ে দেখছে যেন কিছুই হয়নি। হিমেল দিয়া দুজনের দিকে তাকাতাকি করলো। আপু, শুধু শুধু তোমরা একে মেরে হাত নষ্ট করবে কেন? আবিল্লাটাকে ঠিক শাস্তি দিয়ে দিছি, যাতে করে আর কখনো এসব না বলার সুযোগ পাই। ওকে। হিমেল আর দিয়া গাড়ির উপর পাশাপাশি দুজনে বসলো। ওদের লোকজন মিলে ঈশানী সহ কাব্যকে মারা শুরু করলো। কাব্য শুধু হিমেল আর দিয়ার দিকে তাকাচ্ছিল। অন্যদিকে, অফিসার, কারা আমার ছেলেকে মেরেছে? না, তবে তাড়াতাড়ি ধরে ফেলবো স্যার, চিন্তা করবেন না। আমি কিচ্ছু শুনতে চাই না। আমি ওদের সামনে দেখতে চাই আমার ছেলেকে বাসায় নিয়ে যাচ্ছে। আপনার ছেলেকে বাসায় নিয়ে যেতে পারবেন না। আপনার ছেলের বিরুদ্ধে নারী নির্যাতনের কেস হবে। আমরা ওকে থানায় নিয়ে যাব। কাল কোর্টে চালান দিব, মেয়ে সাক্ষী দিবে। কার এত বড় সাহস হলো যে আমার ছেলের বিরুদ্ধে মামলা করে? তুমি তোমার সালামি পেয়ে যাবে, বাকিটা আমি দেখে নিচ্ছি। জাফর সব কিছু বলে দিল, তারপর ফোন কেটে দিল। এটা জাফরের একটা চাল ছিল সেলামি নেওয়ার জন্য। মাঝখান থেকে নীলা ফেসে গেল। হয়েছে, আর মারিস না, মরে যাবে তো। এই তোরা যা। ঈশানী, আমি যাচ্ছি বাসায়, তাড়াতাড়ি আসিস। ঠিক আছে। দিয়া গাড়িতে উঠে চলে গেল। কাব্যের সারা শরীর পেয়ে রক্ত ঝরছে। নিজের শক্তি না দেখিয়ে পড়ে পড়ে মার খেলো। কাব্য নিজেকে এদের কাছে ধরা দেয়নি, এখনও অনেক সময় বাকি। ভাবছে আর মুচকি হাসছে। ঈশানী আর মুচকি হাসিটা দেখলো, আর কাব্যের পিঠের উপর সজোরে একটা লাথি মারল। একটা স্যার দেখে কাব্যকে তুলে নিয়ে হাসপাতালে গেল। স্যার ওদের কিছু বলতে পারলো না, কারণ কিছু বলতে গেলেই নিজের চাকরি হারাবে। হিমেল ক্যাম্পাস থেকে চলে গেল গাড়ি নিয়ে। হিমেল আর দিয়ার ভয়তে কেউ কিছু বলে না, করেও না। ভালো করেই জানে কিছু বলতে গেলে কি অবস্থা হবে। ঈশানী দিয়ার ছোট বোন। হিমেল আর দিয়া দুজন দুজনকে ভালোবাসে। টুনাটুনির ভালোবাসা তাদের এই ঝগড়া, এই ঠিক বেশি ঝগড়া ক্যাম্পাসেই হয়। কাব্য হাসপাতালের খবর পেয়ে ছুটে আসলো মাহমুদ কাপের কাছে। এদিকে, ছেলেটার সাথে এতটা করা ঠিক হয়নি। তোর লাগছে কোথায়? ও অন্যায় করছে বলে মার খেয়েছে। আসলে একটু বেশি করা হয়ে গেছে, আগে বুঝলে কখনোই। বলতে যে চুপ হয়ে গেল। কখনোই কি সাইরা? দোষটা ছেলেটার না, আমার। মানে কি সাইরা? অবাক হয়ে। তুই দেখছিলি শেষ আবুল্লাহ মুচকি হাসছিল? হ্যাঁ তো, ও তো আপুদের জোকার বলেছে বলে মার খেয়েছে। আমরা তো ইচ্ছে করে মারিনি। বেশি মজা নিতে যে এমনটা হলো। আবুল্লাহ তাদের জোকার বলেনি, আমি একটু বাড়িয়ে বলছি। হলো তো কাজ। কি করলি তুই এটা? সরি। অন্যদিকে, এই তোর অনেক টাকা হয়ে গেছে তাই এত ভাবনিস? মামুনি, আমি তোমার বাবার বয়সী, এভাবে ব্যবহার করছো কেন? আব্বে হালার বাপ বয়সী যদি হোস তাহলে গরিবদের হক মেরে খাচ্ছিস কেন? টাকা দে ওদের, না হলে তোকে এখানেই। কপালে বন্দুক ঠেকিয়ে। দিচ্ছি। আর যদি কখনো গরিবদের হক মারিস তো তোর পেটে লাঠি মারতে আমি 2 বারও ভাববো না। দিয়া তার লোক নিয়ে চলে গেল। কাশেম দিনমজুরদের সব টাকা দিয়ে দিল। সবার মুখেই হাসি। তোকে কারা মারছে ভাই, একবার বল প্লিজ আমাদের। আমি চোখ রক্ত লাল হয়ে গেছে। তুই কিভাবে জানলি? আর কেউ কি এসেছে? না, আমি একাই এসেছি, তুই এখনই বল। শান্ত হ, ওরা অনেক ভালো বুঝলি, আমার তেমন কিছু হয়নি। তুই ছেড়ে দিবি ওদের? ওদের সাথে কোনো শত্রুতা নেই, বাদ দে। আর কাউকে বলিস না। তোকে কেউ চিনতে পারেনি তো? না, তুই বাসায় যাবি? এখনো অনেক কাজ বাকি আছে, রক্তের ঘ্রাণ পাচ্ছি। তুই আবার খুন খারাপি করবি? আমি তো এসব ছেড়ে দিতে চাই, কিন্তু ছাড়তে দিচ্ছি না। তুই চলে যা,
বাসায় মাকে জানাস না, তাহলে তো বুঝিস। আচ্ছা, জানাবো না তোকে, একা রেখে আমি যাব না। আমি ঠিক আছি তো। কাব্যের ফোনে ফোন আসলো। রিসিভ করার পর কথাটা শুনে ফোনটা কেটে দিল। কে ফোন করেছিল? কলেজ থেকে। একদম লুকানোর চেষ্টা করবি না, আমি বুঝে গেছি। মাহমুদ ফোনটা বের করে কেবিন থেকে বের হয়ে গেল। কাব্য মাহমুদকে আর ডাকলো না। ঈশানী বাসায় চলে গেল। রাগে মুখ পুরো লাল হয়ে আছে। কি হয়েছে তোর ঈশানী? কে কি বলেছে একবার শুধু বল। কেউ কিছু বলেনি, নিজের উপর রাগ হচ্ছে অনেক। কেন, কি হয়েছে বলবি তো? ঈশানী দিয়াকে সবটা বলল। দিয়া শুনে চুপ হয়ে গেল। ঈশানী নিজের রুমে চলে গেল। বাবা, আমি এখন কি করব? যেটা করতে চেয়েছিলি ওইটাই করবি। তুই লোকজন নিয়ে যা, ও যেন কোনো রকম। বুঝতে পারছি, যা করার আমিই করব। রাত 9টা বাজে। শহরটা শুনশান হয়ে গেল। শুধু কয়েকটা গাড়ি বাদে লোকজনের আনাগোনা নেই বললেই চলে। নীল বাসা থেকে বের হলো সায়রাদের বাসায় যাওয়ার জন্য। গেট দিয়ে বের হতেই দেখলো সায়রা। আমি তো তোর কাছেই আসলাম, ওই বেটা অফিসার তোকে কিছু বলেনি তো? সায়রা আর নীলা সামনে কিছু দূর এগোতেই, কি বেবি, কই যাচ্ছ? আমি তো আজ তোমার কাছেই যাচ্ছিলাম। রাজু, কি বলছিস তুই এসব? এই, ওদের গাড়িতে তোল, আমি আবার সাক্ষী রাখি না। রাজুদের লোকজন ওদের দুজনকে গাড়িতে ওঠালো। তারপর গাড়ি চলতেছে নিজ গন্তব্যস্থানে। গাড়ি এসে ভার্সিটি ক্যাম্পাসের বকুল গাছতলে এসে থামলো। দুজনকে গাড়ি থেকে নামালো। একজনকে চাইতেই আরেকজন ফ্রি। দুজনের সাথে সবার সামনে বাসর করব, তারপর ওরাই তোদেরকে সিরে সিরে খাবে। সবাই অট্টহাসিতে মেতে উঠল। রাজু, তুই কিন্তু কাজটা ভালো করিসনি। হিমেল ভাইয়া আর দিয়া আপু শুনলে তোকে কিন্তু বাঁচতে দিবে না। হা 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 হা, তোরা বেঁচে থাকলে তো জানবে তোদের সাথে কি হয়েছিল, কে করেছে। ভুল হওয়া মানুষের রাজু ক্ষমা করে না। বলেই নীলাকে জাপটে ধরল। নীলার ওড়না টেনে ফেলে দিল। ধস্তাধস্তি শুরু হয়ে গেল। রাজু, ওকে ছেড়ে দে, ওর এত বড় সর্বনাশ করিস না, ও না বুঝেই করছে। বুঝিয়ে দিছি একটু, যাতে এরকম ভুল না করে। সাইরা কোনো হুদিস না পেয়ে হিমেল, দিয়া আর ঈশানীকে বারবার ফোন করছে, কিন্তু কেউ ফোন তুলছে না। সাইরা কান্নায় ভেঙে পড়ল। আর হয়তো রক্ষে নেই। নীলার হাতের পাশে জামার হাতা ছিঁড়ে যায়। রাজু নীলাকে নিয়ে মাটিতে নিয়ে শুয়ে পড়ল। ঠিক তখনই জ্বলে উঠল আলো। রাজু সহ সবাই চমকে উঠল। লাইটের আলো একবার জ্বলছে আবার একবার নিভছে। সাইরা মুখ উঁচু করে দেখলো বাইকের হেডলাইটে একটা আলো জ্বলছে আর নিভছে। রাজু নীলাকে ছেড়ে দিল। নীলা দৌড়ে সাইরার কাছে যেয়ে সাইরাকে জড়িয়ে ধরে। রাত 2:30। রাস্তার পাশের এক বাসার ভিতরে। স্যার, আমার স্বামীকে ছেড়ে দিন, ওর তো কোনো দোষ নেই। চুপ, একদম চুপ। বেশি ভালো করে দেখাতে আসবি না, ভরে দেবো জায়গা মতো। আমার স্বামী তো কোনো দোষ করেনি, কেন ধরেছেন ওকে? কেঁদে কেঁদে আলতাবানুর পিছনে তার দুটো মেয়ে দাঁড়িয়ে কান্না করছিল। জাফরের চোখ ওদের উপর পড়ে। পা থেকে মাথা পর্যন্ত মেপে নিল। গিলে খাচ্ছে নিজের চোখ দিয়ে। তোর স্বামীকে আমি ছেড়ে দিতে পারি একটা শর্তে। যদি না শুনিস তাহলে তোর স্বামীর রাস্তার পাশে নিয়ে গিয়ে গুলি করে মেরে দেব। কে তুই, আর আমার কাজে বাধা দিচ্ছিস কেন? ভালোই এখান থেকে কেটে পড়, তা না হলে তোকেও আজ মরতে হবে। কোনো কথার জবাব পেল না রাজু। এই, ওকে ধরে নিয়ে আয়। আগে ওকে মারবো, তারপর এই দুটোকে ভোগ করব। মেরে এই বকুল গাছের সাথে ঝুলিয়ে রাখবো। এইটা তো একে জ্বলছে নিপছে। হা 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 হা, আগে বলবি তো? রাজুর কথা মতো রাজুর লোকজন এগিয়ে গেল মোটরসাইকেলের দিকে, কিন্তু অবাক হয়ে গেল মোটরসাইকেলের হেডলাইট একা একা জ্বলছে আর নিভছে। রাজু এগিয়ে গেল নীলার কাছে। যখনই নীলাকে ছুতে যাবে, চারপাশ দিয়ে মোটরসাইকেলের সব আলো জ্বলে উঠল। রাজু সহ সবাই ভয় পেয়ে গেল। সাইরা আর নীলা কান্না করেই যাচ্ছে। বাইক থেকে সবাই নেমে গোল করে ঘিরে ধরল। সবার হাতেই পিস্তল, রাইফেল, শটগান। রাজু ওদের দেখে ভয়তে কাঁপতে লাগলো। কি শর্ত বলুন স্যার, আমি সব শর্তে রাজি আছি। তোর দুটো মেয়েকে এখন পার্সোনালভাবে আমার রুমে চাই।
বলেই জাফরের গালে কয়েকটা থাপ্পড় মারে। জাফর আলতাবানুকে ধাক্কা মেরে ফেলে দিয়ে মেয়ে দুটোর হাত ধরে যখনই রুমের দিকে নিবে তখন বাইরে গুলির আওয়াজ হলো। জাফর তাড়াতাড়ি বাইরে চলে গেল। ঠিক তখনই জাফরের মুখে কালো মুখোশ পরিয়ে দিয়ে গাড়িতে তুলে নিল। পড়ে রইল জাফরের সাথে থাকা মানুষের দেহ মাটিতে। আলতাবানু ও তার স্বামী দৌড়ে বাইরে এসে কিছুই দেখতে পারল না। জায়গাটা পুরো পরিষ্কার। দেখ হিমেল, তুই কিন্তু ভালো করেই জানিস আমার বাবা কে। তার কানে যদি খবরটা যায় তাহলে কেউ বাঁচতে পারবি না। মুখে মাস্ক লাগিয়ে কি ভাবছিস তোকে চিনবো না? সাইরা আর নীলা হিমেলের নাম শুনে কান্নাটা থামিয়ে দেয়। রাজুর কথার কোনো জবাব দিচ্ছে না। একটা ছেলে সামনের দিকে এগিয়ে আসছে খালি হাতে। হিমেল, তোকে বারণ করেছি তুই চলে যা, আমার কাছে বাধা হোস না। বস মির্দি এখানে, তুমি এখানে দাঁড়িয়ে থাকো। আহাদ এগিয়ে গেল ছুরি নিয়ে মারার জন্য। যখনই ছুরিটা চালাতে যাবে ঠিক তখনই আহাদের কপাল ভেদ করে গুলি চলে গেল। আহাদ মাটিতে পড়ে যায়। সাইরা আর নীলা গুলির আওয়াজ শুনে মাথাটা নিচু করে ফেলে। মাথাটা উঁচু করে দেখলো যে যেখানেই ছিল সেখানেই দাঁড়িয়ে আছে। তাহলে গুলিটা করলো কে? রাজু ও তার লোকজন আরও বেশি ভয় পেয়ে গেল। যে যার মতো দাঁড়িয়ে। গুলিটা আসলো কোথা থেকে? রাজু ভাবলো তাহলে কি হিমেল না অন্য কেউ? দেখ ভাই, তোর সাথে আমার কোনো শত্রুতা নেই। আমার মেয়ে দুটোকে রেখে চলে যাচ্ছি, আর কখনো এমন করব না। ছেলেটা এগিয়ে গেল নীলা আর সাইরার সামনে। নীলা আর সাইরা ছেলেটার চোখের দিকে তাকিয়ে ভয় পেয়ে গেল। চোখ লাল টকটকে, খুব ভয়ঙ্কর চোখ দুটো। ছেলেটা দুজনের হাত ধরে নিয়ে বকুল গাছতলায় বসিয়ে দিল। সাইলেন্ট, নো টক। গম্ভীর গলায়, হিমেল ভাইয়া? নো হিমেল, আই এম রংবাজ। সাইরা আর নীলা হাঁ করে পড়ল। তাহলে কে রংবাজ? রাজু তার বাবাকে ফোন দিল। বাবা বাঁচাও, ওরা আমাকে মেরে ফেলবে। কি হয়েছে তোর? আমি এখনই আসছি, তোরা কেউ কিছু করতে পারবে না। মাঝখানে একটা টেবিল বসানো হলো, সেখানে 4টা চেয়ার। বস, হাবি গ্যাং নিয়ে রওনা করছে। আসতে দে, আমি তো ওর জন্যই অপেক্ষা করছি। রাজু কথাটা শুনে হাঁ হয়ে পড়ল। আর নীলার চোখ কালো কাপড় দিয়ে বেঁধে দিল। কাব্য চেয়ারে বসলো। রাজুকে বসানো হলো। কাব্য রাজুর ডান হাত টেবিলের উপরে রেখে হাতের উপরে একটা পেরেক ঢুকিয়ে দিল। রাজু চিৎকার দিয়ে উঠল। এই হাত দিয়ে অনেক নোংরা খেলা খেলেছিস, অনেক জোর দেখিয়েছিস, তোর জম চলে এসেছে। আমার ভুল হয়ে গেছে, মাফ করে দিন ভাই, আর কখনো এমন ভুল হবে না। মাফ? মাফ তো নীলা ও চেয়েছিল, কই তাকে তো তুই ছাড়লি না। বলেই রাজুর বাম হাত টেবিলে রেখে পেরেক ঢুকিয়ে দিল। রাজু ব্যথায় কোঁকিয়ে উঠল। এই চিৎকার যেন কেউ শুনছে না। রাজু কান্না করে দিল। ক্যাম্পাসের ভিতর 5টা কালো রঙের গাড়ি ঢুকলো। দেখ, তোদের বড় জম চলে এসেছে। তোকে আমি এর থেকেও বেশি কষ্ট দিয়ে মারবো। উচ্চস্বরে হেসে হাবি গাড়ি থেকে নেমেই তার গ্যাংও নেমে গেল। পিস্তল তাক করে যেই ট্রিগারে চাপ দিতে যাবে তখনই পুরো আলো জ্বলে ওঠে। কাব্য পিছনে ফেরে। কাব্যকে দেখা মাত্রই হাবিব গ্যাংয়ের সবাই গাড়িতে উঠিয়ে পালালো হাবিকে রেখে। কিন্তু হাবির সাথে একজন রয়ে গেল। বস, এদের সাথে টক্কর নিতে গেলে আমাদের জান হারাতে হবে। কি বলছিস? তোদের আমি টাকা দিয়ে পুষে রাখি আজকের দিনটা দেখার জন্য। হাবির গালে চড় বসিয়ে, তুই যেই হোস না কেন, আজকে তোকে কেউ বাঁচাতে পারবে না। বন্দুকটা বের করে গুলি কাব্যর দিকে তাক করে ট্রিগার চাপ দিতেই হাবির হাতে এসে গুলি লাগলো। কাব্য উচ্চস্বরে হেসে দেয়। ক্যাম্পাসের ভিতর আরও 10টা গাড়ি ঢুকে পড়ল, যেটা দেখে রাজু আর হাবি হাঁ করেছিল। গাড়ি থেকে এক এক করে লাশ ফেলে দেওয়া হলো। হাবির সাথে আসা তার গ্যাংয়ের লোকজনের সব বডি। কাব্য কোনো প্রমাণ রাখে না। মাহমুদ গাড়ি থেকে নেমে জাফরকে নামিয়ে চেয়ারে বসালো, সাথে হাবিকেও। কারা তোমরা? আমাদের ছেড়ে দাও। পাপের পূর্ণতা তোদের পূরণ হয়ে গেছে, আর কি করে বাঁচবি? হাবি ও জাফরের দুহাতে পেরেক ঢুকিয়ে দিল। দুজনেই চিৎকার দিয়ে উঠল। এই হাত দিয়ে পাপ করেছিস, তোর আজ ক্ষমা নেই। কাব্যের লোকজন 3জনের মাথা টেবিলের সাথে এমনভাবে চেপে ধরল 3জনের জিভ বেরিয়ে গেল। কাব্য এক এক করে 3জনের জিভেই পেরেক ঢুকিয়ে দিল।
শুধুমাত্র তিনজনের আর্তনাদ শোনা যাচ্ছে। এই জীব দিয়ে মেয়েদের দেখে দেখে লালা ফেলেছিল, অনেক মেয়ের জীবন নষ্ট করেছিল। আর না, রাগী গলায় চেঁচিয়ে বলল, কোনো মেয়েকে যদি কেউ নির্যাতন করতে চায় তাদের হাল এমনই করে দিবে সে। গুলি করে দিল তিনজনের মাথা বরাবর। হাবি নিজের গুলিতে নিজেই মরে গেল। এই যে তোমরা, আমি চাইলে তোমাদের এখানে মেরে ফেলতে পারি, কিন্তু মারবো না, কারণ তোমাদের মা বাবার স্বপ্ন পূরণ করা এখনো অনেক বাকি। কখনো নিজের জোরটা দুর্বলদের উপর, আর সবসময় জোর দেখানো যায় না, বিপদে পড়বে। সবাই এসে কাব্যের পা জড়িয়ে ধরল। তোমাদের যে জন্য ভার্সিটিতে পড়াশোনা করার জন্য পাঠিয়েছে সেই কাজ করে সৎ লোকদের সাথে মেশো, পাপের বোঝা ভারিও না, কিন্তু এভাবেই মরতে হবে। কাব্যের চোখের ইশারায় সবাই গাড়িতে যেয়ে উঠল। মোটরসাইকেল স্টার্ট হলো। ক্যাম্পাস থেকে এক এক করে সব গাড়ি বেরিয়ে গেল। রাজুর সাথে থাকা ছেলেরা সবাই ভয়েতে চলে গেল। নীলা আর সাইরা বসে আছে দুজন দুজনকে শক্ত করে ধরে। কলেজ ক্যাম্পাসে 6 মিনিট পর 11টা গাড়ি প্রবেশ করলো। সাইরা আর নীলা আটকে উঠল। গাড়ি থেকে হিমেল আর দিয়া, ঈশানী ও তার লোকজন সবাই নেমে পড়ে। ক্যাম্পাসে বডি পড়ে থাকা দেখে হা হয়ে পড়ল। ঈশানী যে নীলা আর সাইরার চোখ বাঁধা খুলে দিল। দুজনেই ঈশানীকে জড়িয়ে ধরে কান্না করে দিল। দিয়া আর হিমেল ওদের নিয়ে ক্যাম্পাস থেকে বেরিয়ে পড়ল, কেননা এখানে থাকলে অনেক প্রবলেম হবে, দোষটা ওদের হবে। পরের দিন সকাল হতেই ভার্সিটিতে অনেক মানুষের ভিড় জমে আছে। পুলিশ, মিডিয়া, পিবিআই, ভিপি, র্যাব সবাই আছে ক্যাম্পাস জুড়ে। মিডিয়ার লোকেদের একটাই কাজ, একটু হলে আরেকটু বাড়িয়ে বলা। মিডিয়া। ভার্সিটি ক্যাম্পাসে আরও অসংখ্য মার্ডার। কে কারা করছে এসব কাজ কোনো কিছুরই হদিশ পাচ্ছে না। আজকের ব্রেকিং নিউজ, পুলিশ অফিসার সহ ব্যবসায়ী হাবি ও তার ছেলে খুন হয়েছে। কে বা কারা মারছে এখনও কোনো প্রমাণ পায়নি, তবে পুলিশের অতিরিক্ত সুপার মনে করছেন এর পিছনে অন্য কিছু রহস্য রয়েছে, যেটা তারা খুব শীঘ্রই বের করে সবার সামনে নিয়ে আসবে। এই ভার্সিটিতে কি আদৌ কোনো জীবনের নিশ্চয়তা আছে, নাকি শিক্ষার্থী সহ সবাইকে মরতে হবে? সায়রা, গতকাল রাতে কি হয়েছে বলতো? কারা মারলো ওদের আর কেন? আপু, আমি জানি না কারা ছিল ওরা, মুখে সবার মার্ক ছিল। নীলা, তুই কি চিনিস? আর কেন বা মারলো? এই শহরে কার এত বড় কলিজা? কি দেখলি? নীলা সব কিছু বলে দিল। সব কিছু শুনে হাঁ হয়ে পড়ল। তোরা কিছুই দেখিসনি কিভাবে মারলো? না, আমাদের চোখ বেঁধে বকুল গাছের নিচে বসিয়ে দিয়েছিল, আমরা শুধু কথা আর চিৎকার শুনেছি ওদের। কারা ছিল ওরা? এভাবে তোদের বাঁচালো? তোরা এত কল মেসেজ করছিস, না দেখলে তো অনেক কিছুই দেখতে পারতাম না। গতকাল কেন যে তাড়াতাড়ি ঘুমিয়ে গেলাম, নাই দেখতাম কারা ছিল ওরা। হোয়াট? পিছন থেকে কবির চৌধুরী, দিয়া আর ঈশানীর বাবা। বাবা, তুমি কখন আসলে? মাত্রা, তুমি রংবাজদের কথা বলছো কেন? বাবা, গতকাল যারা ওদের মারছে তাদের একজন বলছিল রংবাজ। কবির চৌধুরী সোফায় ধপ করে বসে পড়ল। ক্যাম্পাসে পুলিশের একটা জিপ এসে থামল। নতুন অফিসার জিপে চড়ে আসছে। গাড়ি থেকে নেমেই চারদিক তাকিয়ে মুখে এক চিলতে হাসি ফুটে উঠল তার। মুচকি হাসলো। এত কিছু কি করে ঘটে গেল? ভার্সিটির নাম সব ডুবে গেল, আজ এত খুন। স্যার, কিছুই তো বুঝতে পারছি না, কারা এসব ঘটালো? আচ্ছা স্যার, একটা কথা। কি? দিয়া হিমেলদের মারল না তো? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? ওরা কখনোই এস করতে সাহস পাবে না। তবু স্যার, যদি করে? এসব মুখে এনো না, তাহলে ভার্সিটির নাম যতটুকু আছে সব শেষ হয়ে যাবে। ঠিক আছে স্যার। কি হলো বাবা তোমার? এই শহরে রংবাজ এসে গেছে। মুখে চিন্তার ছাপ। বাবা, কি তোমার রংবাজের নাম শুনে এমন করছো কেন? ওরা খুব ডেঞ্জারাস গ্যাং। যারা ওদের চোখের পলকে পড়ে তারা আর কেউ পৃথিবীতে থাকতে পারে না। কি বলছেন আঙ্কেল? আমরা কিন্তু কম না, আমরা চাইলে ওদের শেষ করে দিতে পারি। চুপ ছাগল, ওদের সাথে টক্কর নেওয়া সোজা না। তোরা তো চুনোপুটি, তোদের থেকে বড় বড় মাফিয়াদের চোখের পলকেই শেষ করে দিতে পারে। সবাই হাঁ করে আছে। নতুন পুলিশ অফিসার আসাতে সবাই জায়গা ফাঁক করে দিল।
নতুন অফিসার আর কেউ নয়, রিয়াদ স্যার। উপর মহল থেকেই তার কানে ফোনে আসে যে সে চলে আসে এখানে। মিডিয়ার লোকজন তাকে ঘিরে ধরে। স্যার স্যার, এই খুনের পিছনে কাদের হাত আছে, কারা করছে এসব? আমি এখন কিছু বলতে চাই না, তদন্তে এসেছি, খুঁটিয়ে দেখব। তবে যাদের মারা হয়েছে এদের ব্যাকগ্রাউন্ড অনেক খারাপ। সবাই হাঁ করে পড়ল এমন কথা শুনে। কি বলতে চান আপনি? এরা তিনজনই খারাপ ছিল? পিছন থেকে। হ্যাঁ, এদের নামে অনেক কিছুই শুনেছি। এক হাতে তালি বাজে না নিশ্চয়ই। তাহলে কারা মারলো আপনি কি জানেন? পাপের পূর্ণতা পূরণ হয়ে গেছে তাই মেরে দিয়েছে। কেউ পার পাবে না যদি পাপের পূর্ণতা পূরণ হয়ে যায়। রিয়াদের এমন কথার জন্য কেউ প্রস্তুত না। সবাই শুধু চেয়ে আছে। লাশ সবগুলো নিয়ে যাওয়া হয়েছে। সবার মনে আতঙ্ক সৃষ্টি হয়ে গেল। রিয়াদ চলে গেল। এ কি পুলিশ অফিসার না অন্য কিছু? এভাবে কিভাবে বলতে পারলে মিডিয়ার সামনে? তবে কি সে জানে কারা খুন করছে? তা হতে পারে। ঝোঁক গিলে। শোনো, তোরা সবাই সাবধানে থাকিস, ভালো কাজে থাকিস। রাংবাজের লোকজন এই শহরে, ওদের চোখে তোরা পড়িস না। ভালো কাজের সাথে রংবাজের লোকেদের সাথে কি সম্পর্ক? অবাক হয়ে। আমি যতদূর জানি ওরা অন্যায়কে প্রশ্রয় দেয় না। ঠিক বলেছেন আঙ্কেল। তোমরা এই নিয়ে বাইরে মুখ খোলো না, তাহলে সমস্যা আছে। এই রংবাজদের আমাদের খুঁজে বের করতে হবে। আমাদের শহরে এসে আমাদের উপর টক্কর। হ্যাঁ, আমরা হলাম এই শহরের মাফিয়া। আমাদের নাম শুনলে সবাই ভয়তে কাঁপে। আমাদের উপর টক্কর নেওয়া এত সহজ না। তোর কি মুখটাও দেখতে পারিসনি? না, আমরা তো ভাবছি হিমেল ভাইয়া, কিন্তু না। নাম কিছু বলেনি? প্রিন্সিপাল ভার্সিটির 7 দিনের বন্ধ ঘোষণা করে দিল। শোন, তোরা তাহলে চুপচাপ থাকিস আর কাউকে কিচ্ছু বলার প্রয়োজন নেই। ঠিক আছে আপু। ঈশানী, যা ওদের বাসা পর্যন্ত এগিয়ে দিয়ে আয়। ঠিক আছে। ওদের নিয়ে বেরিয়ে যায় ঈশানী। স্যার, আপনি হাসলেন কেন? ওভাবে সিরিয়াসভাবে কেসটা নিলেন না কেন? যার পাপ পরিপূর্ণ হয়ে যায় সে এভাবেই মারা পড়ে। রিয়াদের কথায় রতন অবাক হয়ে যায়। আচ্ছা, তোরা কি ছেলেটার চেহারা দেখেছিস? কেন, কি করবি তুই? দেখতাম রংবাজকে। আসলে এমন মনের মানুষ রংবাজেরও হয়। ভাবতেই কেমন জানি শিউরে উঠি। শিউরে উঠতে যে অচেনা প্রেমে পড়িস না। কখনো না। শোন মা, আমি পরশু চলে যাব বাইরে, একটুও ঝামেলা ছড়াবে না। আচ্ছা বাবা। কাব্য, চল এখান থেকে। কোথায় যাব? কোথায় থাকবো আমি? ভার্সিটি তো বন্ধ দিয়ে দিচ্ছে। এই অসুস্থ শরীর নিয়ে এখানে থাকতে হবে না। কিন্তু কোনো কিন্তু না, চল, সব রেডি। মাহমুদ কাব্যকে নিয়ে চলে গেল। পরের দিন। এই ভার্সিটি তো অফ দিল, কি করবি এখন? ক্ষেতটাকে কই পাবি? গতকাল বড় একটা ঝামেলা থেকে বাঁচলাম, এখন ক্ষেতটা খুঁজতে হবে। কি ঝামেলা? আরে ক্ষেতকে খুঁজতে গেছিলাম, পাইনি। যে ম্যাচে থাকতো সেখানে নাকি 2 দিন যাবৎ আসে না। কই গেছে না আসে জানে না। ফোন নাম্বার নিয়ে ফোন করলে তো পারিস। কারো কাছে নেই। মিথ্যা বলে এড়িয়ে গেল। দেখতে দেখতে 7 দিন কেটে গেল। ক্যাম্পাসে বসে আড্ডা দিচ্ছে সবাই। হঠাৎ করে চোখ যায় গেটের দিকে। কাব্য ভার্সিটির গেট দিয়ে ভিতরে প্রবেশ করলো। সবাই কাপের দিকে চেয়ে আছে। কাব্য মাথা নিচু করে হেঁটে বকুল গাছের তলায় বসলো। ও এদিকে না এসে ওখান যেয়ে বসলো কেন? হয়তো আমাদের দেখে ভয় পাইছে তাই আসছে না। ঠিক বলছিস, সেদিন যে মারটাই না খেলো। চল আজ একটু মজা নেই। সবাই তাসনিয়ার মুখের দিকে হাঁ করে তাকিয়ে আছে। হাঁ করে তাকিয়ে আছিস কেন? সূর্য আজ কোন দিক দিয়ে উদয় হলো? তুই তো মজা নেওয়ার মেয়ে না, তাহলে আজ ইচ্ছে হলো। দেখবি আজ কি করি? অন্যদিকে, আজ রাতে একটা অপারেশনে যেতে হবে। আমার কাজ আছে, যেতে পারবো না। ভয় পাচ্ছ নাকি? ভয় কেন পাবো? তাহলে কাজের কথা বলছো কেন? পরশু কাজটা করলে হয় না? জরুরি একটা কাজ পড়ে গেছে। ওকে, তোমাকে যেতে হবে না, আমি যাব। কাল যেও দরকার হলে। তুমি বুঝতে পারছো না, আজ কাজটা কমপ্লিট করতে হবে। সো আমি যাচ্ছি। ওকে, লোকজন প্রয়োজন হলে আমার কজনকে নিয়ে যেও। তুমি তো হলে এক ভীত, আর তোমার লোকজন না জানি কতটা ভীত। তুমি কিন্তু আমাকে অপমান করছো। কি বলো এসব?
চলো ভার্সিটির দিকে যাওয়া যাক। কাব্য বকুল গাছ তলায় বসে বসে বই পড়ছিল মন দিয়ে। তখনই তাসনিয়া কাব্যের হাত থেকে বইটা কেড়ে নিল। কাব্য মাথা উঁচু করে সবাইকে দেখতে পেল। আপু, আজ আমি কিছুই করিনি, আমাকে মারবেন না প্লিজ। অসহায়ভাবে তাকিয়ে কাব্যের কথা শুনে সবাই হেসে দিল হো হো করে। কিছুই করিসনি, তুই যে কত বড় ভুল করেছিস নিজেও জানিস না। আহা, তাসনিয়া বেচারা ভয় পাইছে। কত বড় সাহস, আমাদের সামনে এখনো বসে আছে। এই দাঁড়া। রাগ গলায়। কি করেছি আপু আমি? দাঁড়িয়ে। কান ধর আগে, তারপর বলছি। শুধু শুধু কান ধরাবি কেন তাসনিয়া? নিজেকে কি মনে করিস, হিরো? শালা খ্যাত। সবাই হা হয়ে পড়ল তাসনিয়ার কথা শুনে। কাব্য বোকাশোকা ভাব নিয়ে তাকিয়ে আছে। কি করেছে রে ও, একবার বল শুধু। আমার সঙ্গে দিস তুই? গ্রাম থেকে উঠে এসে এখানে কি করতে এসেছিস তুই? কি করছে একবার বল, আজ হাড্ডি মাংস এক করে ফেলবো। ওই বেটা কান ধরিস না কেন, এমন ভাব করছে যেন কিছুই জানে না। কাব্য চারপাশে তাকিয়ে দেখল সবাই তাকিয়ে তাকিয়ে দেখছে, কিন্তু কাব্য বুঝতে পারছে না কিসের জন্য এসব কথা বলছে। আচ্ছা, ওরা কি জেনে গেছে এসব সে করেছে? না না, তা কি করে হবে, মনে মনে ভাবছে কাব্য। ওই শালা কানে ধর। ধমক দিয়ে। স্যার স্যার এদিকে আসুন, ব্যস্ত। প্রিন্সিপালকে রেখে ডাক দিল। কাব্য বাদে সবাই তাসনিয়ার মুখের দিকে তাকিয়ে আছে। কি হয়েছে তাসনিয়া? স্যার, এই ছেলেটা এখানে দাঁড়িয়ে গলায় দড়ি দেওয়ার ফোন দিয়ে করছিল। জোরে বলল। ভার্সিটির সবাই কথাটা শুনে হা হয়ে পড়ল। সাইরা, ঈশানী, মায়েশা বেশ অবাক হয়ে গেল। ঠাস করে চরের শব্দে সবাই এক পা পিছিয়ে সরে গেল। সবাই চরটা প্রিন্সিপাল কাব্যের গালে কষিয়ে মারে। কাব্য মুখে হাত দিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। কি সমস্যা তোমার? তোমার সাহস হয় কিভাবে আমার ভার্সিটিতে প্রকাশ্যে গলায় দড়ি দিতে চাচ্ছ? কাব্য চুপ হয়ে গেল। স্যার বুঝেন না, আমাদের ভার্সিটির নামটা ডুবিয়ে দিতে চায়। তোমাদের মতো কিছু ছেলে মেয়ের কারণে ভার্সিটির কেন সব কিছুরই বদনাম হয়? তোমাদের মা বাবা তোমাদের ঠিকমতো শিক্ষা দিতে পারেনি, যার বদলে আজকে এই অবস্থা। কাব্যের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। চোখ দুটো রক্তের বর্ণ হয়ে গেল রাগে প্রিন্সিপালের কথা শুনে। সাইরা কাব্যের চোখ দেখে দুপা পিছিয়ে সরে গেল। স্যার, অসভ্য একটা ছেলে, এসবকে ভার্সিটিতে কেন ভর্তি নেন? বের করে দেওয়া হোক। এই ছেলে আমার রুমে এসে দেখা করো এই মুহূর্তে। কথাটা বলে প্রিন্সিপাল স্যার চলে গেল। ভার্সিটির ভিতর দিয়াদের গাড়ি ঢুকলো। গাড়ি থেকে নেমেই ভিড় দেখে এগিয়ে আসলো। কি হয়েছে এখানে? তোমরা যে যার ক্লাস বাদ দিয়ে এখানে ভিড় জমাচ্ছ কেন? আপু আর বলো না, এই খ্যাতটা এখানে গলায় দড়ি দেওয়ার চেষ্টা করছিল, আমরা এসে আটকায়। দিয়া কাব্যের দিকে তাকিয়ে কাব্যের দু গালে দুটো চর বসিয়ে দিয়ে পিস্তল বের করে কপালে ঠেকালো। সবাই ভয় পেয়ে যায়। কাব্য গালে হাত দিয়ে চোখ তুলতেই একটা আঙুল নাড়াচ্ছে। সাইরা আর ঈশানী চোখ এড়ালো না। মরার অনেক শখ তোর, তো আমি তোকেই মেরে দিই। শুধু শুধু আত্মহত্যা করবি কেন? কাব্য চুপ হয়ে দাঁড়িয়ে থাকলো। আপু কি করছিস তুই এটা? একদম চুপ। ও আত্মহত্যা করতে চায়, আমি মেরে দিই ওকে? না আপু, মরতে চায় বলে ও। মরলে কি হবে? মা বাবাই কষ্ট পাবে। তাদের সন্তানকে পড়াশোনা করতে পাঠিয়েছে, কিন্তু সে পড়াশোনা করছে না, মা বাবার স্বপ্নগুলো ধুলোয় মিশিয়ে দিচ্ছে। ভিড়ের ভিতর দিয়ে হাততালির শব্দ ভেসে আসে। সবাই পিছনে তাকিয়ে পড়ল। পুলিশ অফিসার রিয়াদকে দেখে সবাই চমকে যায়। রিয়াদ হাততালি দিতে দিতে সামনের দিকে এগিয়ে এসে, সব জিনিসের ব্যবহার সঠিক জায়গায় করতে শিখতে হয়, ভুল জায়গায় না। কাব্যের হাত ধরে টেনে নিয়ে জিপে উঠিয়ে ভার্সিটি থেকে বের হয়ে গেল। সবাই হাঁ করে তাকিয়ে আছে। ঈশানী মুহূর্তেই রূপ বদল করে নিয়ে তাসনিয়ার গালে কষিয়ে চর মেরে দিল। তারপর চলে গেল ক্লাসরুমের দিকে। দিয়া সহ সবাই হাঁ হয়ে পড়ল। তাসনিয়া মুখে হাত দিয়ে দিয়ার মুখের দিকে তাকালো। আরে স্যার, আপনি এখানে? এখানেই তো পোস্টিং হলো, এখন থেকে এখানে সব দায়িত্ব আমার উপর এসে পড়েছে। আপনি বুঝলেন কি করে আমি এখানে?
যেখানে সিংহের গর্জন আছে সেখানে বাঘ ঠিকই বুঝতে পারবে সিংহ আছে সেখানে। কাব্য মুচকি হাসলো। তাসনিয়া, ঈশানী তোমাকে মারলো কেন? তাসনিয়া চুপ করে আছে। তোমরা সবাই তাকিয়ে তাকিয়ে কি দেখছো? যে যার ক্লাসে চলে যাও, ক্লাস করো। দিয়ার কথা শুনে সবাই যে যার ক্লাসে চলে গেল। তুই তাসনিয়াকে না মারলে পারতিস। আমার রাগ হয়েছে তাই মেরে দিছি। আগে পরে তো এমন রিয়েক্ট কখনো করিসনি। দেখ সায়না, যার করার মানে এটা না যে কাউকে স্যার টিসি দিয়ে বের করে দিক। আর কাব্য শান্তশিষ্ট ভদ্র একটা ছেলে, ওর সাথে আমরা অনেক অন্যায় করে ফেলেছি। সাইরা, মাইশা ঈশানীর দিকে হাঁ হয়ে পড়ল। দিয়া ক্যাম্পাসের ভিতর বসে আছে উদাস মনে, কিছু একটা ভাবছে। ঠিক তখনই আমার মনের রানী, বসে বসে কি ভাবছো মুখটা মলিন করে? কই কিছু না তো। কি হলো তোমার আজ? দিয়া হিমেলকে কাব্যের কথা বলে দিল। হিমেল শুনে হাঁ হয়ে পড়ল। সূর্য কোন দিক দিয়ে উঠলো? কারো মুখে কোন ছেলেটা নিয়ে এত সুন্দর প্রশংসা? কি ব্যাপার ঈশানী, ক্ষেতের প্রেমে পড়লি নাকি? কি যাতা বলিস? ঈশানী পড়বে ওর মতো খ্যাতের প্রেম? এ কখনো না। একটু সাবধানে থাকার চেষ্টা করো। কেন? কিছুটা অবাক হয়ে। পরে বুঝতে পারবে। ওকে, আমরা এখন কোথায় যাচ্ছি? আর আপনি সবার সামনে থেকে এভাবে কেন নিয়ে আসলেন? দিয়ার ব্যাপারে কিছু জানো? বড় ধরনের মাফিয়া, নিজের জীবন দিতেও প্রস্তুত অন্যের জন্য। আমরা দিয়াকে প্রমাণ সহ ধরে নিব, তার জন্য গোয়েন্দা পাঠানো হবে। তুমি একটু সেফ থেকো। তা কখনোই সম্ভব না। কেন? সময় তা বুঝিয়ে দেবে। দিয়ার পিছন ছেড়ে দে। কিন্তু উপর থেকে অর্ডার আসছে এসব নাকি দিয়ার কাণ্ড। ভার্সিটিতে মেয়েরা আত্মহত্যা কেন করছে, অনেক ব্যবসায়ী মামলাও করেছে ওর নামে। প্রমাণের অভাবে ওকে ধরা সম্ভব হচ্ছে না। এর পিছনে অন্য কারো হাত আছে। দিয়ার এসবে কিছুই করে না। আমার উপর সবটা ছেড়ে দিতে পারো। ওকে, তাহলে আমি অপেক্ষায় থাকলাম আসল ঘটনা জানার। হাঁ করে আছো কেন? নর্মাল একটা ছেলে এমন কাজ করতে পারে কখনো? আমারও না বিশ্বাস হচ্ছে না, কোনো একটা ঘাপলা আছে। পুলিশ অফিসার ওকে বা কেন ধরে নিয়ে গেল? থানায় যেতে হবে ওকে ছাড়াতে। চলো। দিয়া হিমেল উঠে দাঁড়াবে তখনই পুলিশ জিপটা এসে ভার্সিটির গেটে থামলো। কাব্যকে নামিয়ে দিয়ে চলে গেল। হিমেল দিয়া হাঁ করে দুজনের দিকে তাকাতাকি করছে। কাব্য সোজা গেট দিয়ে প্রিন্সিপাল স্যারের রুমের দিকে চলে গেল। সাইরা, ঈশানী, মাইশা পিছু পিছু গেল। পুলিশ নিয়ে গেল আবার দিয়েও গেল, ব্যাপারটা? প্রিন্সিপাল স্যার হয়তো ফোন করেছিল। কাব্য তো প্রিন্সিপাল স্যারের রুমের দিকেই গেল। হ্যাঁ। দিয়া হিমেল কথা বলছিল, হঠাৎ করে ভার্সিটির ক্যাম্পাসে 8টা মোটরসাইকেল 12টা কার ঢুকলো। হিমেল দিয়া হাঁ হয়ে পড়ল। স্যার আসবো? হ্যাঁ এসো। কাব্য ভিতরে ঢুকে মাথা নিচু করে শান্তভাবে দাঁড়িয়ে আছে। তোমাকে তো দেখে মনে হয় ভদ্র ঘরের সন্তান, তাহলে প্রকাশ্যে কেন আত্মহত্যা করতে চাও? শান্ত গলায়। আমি তো কিছুই করতে যাইনি স্যার। আমি তো বকুল গাছের তলায় বসেছিলাম, তারপরে যা কাণ্ড। দেখো, তুমি মিথ্যা বললে আর বিশ্বাস করব তা নয়। প্রমাণ তো দেখলাম নিজ চোখে। তোমাকে আমি... এই রে, স্যার তো দিল ছেলেটাকে টিসি। কি হবে ওর ভবিষ্যৎ? হ্যাঁ রে, অনেক বড় অন্যায় হয়ে গেল না? আরে চুপ চুপ, স্যার কি বলে শুনতে দে। দিয়া আর হিমেলের সামনে ও লোকজন আহত অবস্থায় পড়ল। সবার শরীর দিয়ে রক্ত ঝরছে। এই তোদের এই অবস্থা কে করলো? হিমেল, অ্যাম্বুলেন্স খবর দাও, ওদের হাসপাতালে নিতে হবে। হিমেল ফোনটা বের করতেই গাড়ি দরজা খুলে প্যান্ট স্যুট পরা একটা ছেলে নামলো। পাশে পিছে দাঁড়িয়ে আছে গার্ড পিস্তল হাতে। দিয়া আর হিমেল চোখ বড় বড় করে ফেলে। প্লিজ স্যার, আমাকে টিসি দিয়ে বের করে দেবেন না। আমার সব স্বপ্ন নষ্ট হয়ে যাবে। কাঁদো গলায় প্রিন্সিপালের পা ধরতে গেল। কি করছো এই বোকা ছেলে? উঠো উঠো, তোমাকে এবারের মতো মাফ করলাম পুলিশ অফিসারের কথায়। আর জানো, ভুল না হয়। ধন্যবাদ স্যার। কাব্য পিছন ঘুরেই মুচকি হাসি দিয়ে রুম থেকে বের হয়ে গেল। কত বড় শয়তান দেখলে, মুচকি হাসি দিল। আরে ওর হয়তো সমস্যা আছে হাসি নিয়ে, তাই এভাবে হাসে। চুপ কর তো। পুলিশ অফিসার ওর হয়ে কেন স্যারের কাছে বলল? দেখ, ও হাত পা জড়িয়ে ধরে কান্নাকাটি করছে।
তাই হয়তো বলছে। ও পুলিশ অফিসারকে কই পাবে? তুই চলে আসার পর তো পুলিশ এসে ওকে নিয়ে যায়। এত কিছু হলো আমি আসার পর। আজগর তুই? হ্যাঁ আমি। কি ভাবছিস এত সহজে তোদের ছেড়ে দেব? তুই কিন্তু আবার ভুল করছিস। একবার ন্যাড়া করে বিড়াল বানিয়ে ভার্সিটি থেকে বের করে দিয়েছি, আবার এসছিস? এবার তোকে ন্যাড়া না, সোজা উপরে পাঠিয়ে দেব। হা হা হা। তোকে? পিস্তল বের করে ধরল, সাথে সাথেই আজগরের লোকজন পিস্তল ওঠালো। কুল কুল, এত তাড়া কিসের? এই আশকর এখন আর বিড়াল নেই, বাঘ হয়ে গিয়েছে। তোদের আমি তিলে তিলে মারবো। আমার অপমানের প্রতিটা জবাব তোদের থেকে নিব। হিমেল আর দিয়ার কাছ থেকে পিস্তল কেড়ে নিল। শোন, যদি মরতে না চাস তাহলে এই ভার্সিটিতে আমি যা বলবো তাই আমার কথাই সব চলবে। আমরা থাকতে তুই কখনো এসব করতে পারবি না। তাহলে তোদের অবস্থা তেমনটাই করব। কাব্য প্রিন্সিপালের রুম থেকে বেরিয়ে মাথা নিচু করে সোজা হেঁটে আসছে। কাব্য মাঝখান দিয়ে যাওয়ার সময় আজগরের সাথে ধাক্কা লাগে। আজগর কাপের কলার চিপে ধরে। কিরে চান্দু, আমার ভার্সিটিতে আমাকে সালাম না জানিয়ে ধাক্কা মেরে চলে যাচ্ছিস? বস, অনেক দিন রক্ত দেখি না, আজ এদের দিয়ে রক্ত দেখার স্বাদ মেটাবো। সবাই হেসে দিল। কাব্য আরাফতের দিকে তাকালো। আজগর, ওকে যেতে দে, ও নতুন এখানে। বস, আগে আমরা প্রথম শুরু করি। আজগর তুই কিন্তু বেশি বেশি করছিস। চুপ। এই আশকর কি করতে পারে শুধু দেখবি। ভাইয়া ভাইয়া, আমার ভুল হয়ে গেছে, এবারের মতো আমাকে ছেড়ে দিন, আমি আপনাকে চিনতে পারিনি। চান্দু কি বলে দেখছিস? হা হা হা। ভাইয়া, তোমার ভুলটা এখন সংশোধন করে দিব। কাব্যকে ধাক্কা মেরে ফেলে দিল। এর ভিতরেই ক্যাম্পাসে পুলিশের গাড়ি ঢুকে গেল। সবাই অবাক হয়ে গেল। ঈশানী, সায়রা, মাইশা দৌড়ে চলে আসলো। কি হচ্ছে এখানে? কি নতুন অফিসার নাকি? তা আমি কে জেনে বসে আছিস তো? তুই কে তা আমার দেখার বিষয় না। এই সব কটাকে জিপে তোলো, থানায় গেলেই বুঝবি আমি কে। সবার কাছ থেকে পিস্তল কেড়ে নিয়ে গাড়িতে উঠিয়ে থানায় নিয়ে গেল। হিমেল কাব্যকে ধরে তুলল। দিয়া অ্যাম্বুলেন্সে খবর দিয়ে সবাইকে হাসপাতালে পাঠালো। তুই আসলেই একটা গাধা। ওরা কারা চিনিস? তোকে কে এখান থেকে যেতে বলেছে? কাব্য মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ওদের দেখলে আর কখনো ওদের সামনে আসবি না। আপু, কি হবে এখন ক্যাম্পাসে? তোমাদের থেকে তো ওরা এখন বেশি শক্তিশালী। যা করার আমি করব, আর এই ক্যাম্পাসে অশান্তি ফিরে আসতে দেব না। কাব্য ওখান থেকে চলে গেল। রিয়াদ সবাইকে লকআপে ঢোকাতে বলল। ঠিক তখনই রিয়াদের ফোন আসলো। স্যার, আসসালামু আলাইকুম। ফোন কেটে দিয়ে, কি রে অফিসার, বলছিলাম তোকে আমি ইচ্ছা করে তোকে এখানেই। তোকে পরে দেখে নিব। এই আশকর সেই সুযোগটা কখনো দেবে না তোকে। এই চল সব। সবাই চলে গেল। রিয়াদ মোচের তলে সুন্দর একটা হাসি দিল। বিকেল টাইমে কাপড় রাস্তা দিয়ে যাচ্ছিল। ঠিক তখনই তাসনিয়া আর ওর বাবা আরশাদ খান এসে সামনে দাঁড়ায়। কাব্য ভাইয়া, সরি, আসলে তখন ডেডিকে অপমান করার জেদটা মাথায় চেপে গিয়েছিল। কী জন্য করেছিলেন আমি জানতাম না। আপনাকে অপমান করব এটাই ছিল মাথায়, তাই সকালের জন্য সরি। কি বলছেন? আমি কিছু ধরে রাখিনি। দেখো বাবা, আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। তোমার সব কথা শুনেছি আমরা। কাব্যের মুখটা কালো হয়ে গেল, ভিতরে ভয় কাজ করছে। এনারা কি তার সম্পর্কে জেনে গেছে সব? সে কে? না না, এ হতে পারে না। রিয়াদ স্যার কি বলছে? কিছু না। না, সেও তো বলবে না। কাব্য ভাইয়া। হ্যাঁ বলুন। রাতে বাসায় এসো, একসাথে ডিনার করব। কিন্তু? কোনো কিন্তু না, আজ থেকে তুই আমার ফ্রেন্ড। কাব্য ভ্যাবাচাকা খেয়ে গেল তাসনিয়ার কথা শুনে। আরশাদ খান আর তাসনিয়া চলে গেল। কাব্য রাস্তার এক পাশে বসে চিন্তা করতে লাগলো। ঠিক তখনই হিমেল আর দিয়াকে দেখতে পেল। দুজনকে ভালোই মানিয়েছে। কাব্যের অতীতের স্মৃতি মনে পড়ে গেল। মেধাকে নিয়ে এভাবেই কত হেঁটেছে, কত ঘোরাঘুরি করেছে। ভাবতেই চোখের কোণে পানি জমে আসলো। চোখের কোণের পানি মুছে মুচকি হেসে উঠল।
ঠিক তখনই কাব্যের সামনে 500 টাকার একটা নোট পড়ল। কাব্য উপর দিকে তাকাতেই দেখলো ঈশানী। এখানে বসে বসে ভিক্ষা না করে আমাদের কাছে টাকা চাইতেই দিতাম, কেন নষ্ট করবি শুধু ভার্সিটির নাম? রাগী গলায় কাব্য ভ্রু কুঁচকে ঈশানীর দিকে তাকাই। তখনই কাব্য হা হয়ে যায়। ব্ল্যাক শাড়ি হাতে, লাল চুড়ি, ঠোঁটে খয়েরি লিপস্টিক, পায়ে পায়েল। আজ কাব্য ঈশানীর দিকে ভালো করে তাকালো আর শট খেলো। এ যেন আরেক মেধা। অসম্ভব সুন্দর লাগছে ঈশানীকে। ঈশানী কাব্যকে নানান ধরনের কথা বলে অপমান করে চলেছে। কাব্য শুধু হা হয়ে আছে। ওই মিয়া, এখানে বৈশা বৈশা ভিক্ষা করা হচ্ছে? এটা ভিক্ষা করার জায়গা না, অন্য জায়গায় যা, সর। কাব্যের ভাবনা ছেদ পড়ল। কাব্য 500 টাকার নোটটা নিয়ে উঠে হাঁটা দিল। পুরান পাগলে ভাত নেই, নতুন পাগলের আমদানি কই থেকে যে আসে এইসব? গায়ে তো শক্তি আছে, কাজ কর, আমাকে ভিক্ষা করতে বসছে। পরদিন সকালে আজগর ও তার গ্যাং নিয়ে ভার্সিটিতে প্রবেশ করলো। শুরু হয়ে গেল জার্ক। শিক্ষার্থীরা আতঙ্কে আছে। কোনো মেয়ের ওড়না টেনে নিয়ে ফেলে দিচ্ছে, কাউকে নাকে খড় দেওয়াচ্ছে, আবার কাউকে ইচ্ছে মতো মেরে হাসপাতালে ভর্তি করছে। ঈশানী ভার্সিটির গেট দিয়ে প্রবেশ করলো, তখন আজগর ডাক দিল, এই যে ডাবল কপি সেক্সি বোম, এদিকে আসো না। ঈশানী কথায় কোনো কান না দিয়ে সোজা হেঁটে যাচ্ছিল। তখন আরাফত ঈশানীর হাত ধরে বলে, বস, এর ঝামেলা তেজটা অনেক বেশি, এদিকে নিয়ে আয় তো, তেজটা কমিয়ে দিই। আরাফত ঈশানীকে টানতে টানতে নিয়ে গেল। তোরা কিন্তু বড় ভুল করছিস, তোদের অবস্থা খারাপ হয়ে যাবে। আজগর সহ সবাই হেসে দিল। আজগর এখন কাউকে পরোয়া করে না, সে আসবে, সে মরবে। একটা আঙুল দিয়ে ঈশানীর মুখ থেকে নিচে নামাচ্ছে। ঠিক তখনই ঠাস ঠাস শব্দে পুরো ভার্সিটি নিশ্চুপ হয়ে গেল। দিয়া আজগরের গালে কষিয়ে চড় মারে। তোর বাচ্চা, তোর সাহস কি করে হয় আমার বোনকে টাচ করার? এই ওকে ধর, নিয়ে চল, আজকে হবে এর শেষ দিন। অনেক দিনের ইচ্ছাটা আজ পূরণ করব। কাল এসে একে খাবো পুরো ভার্সিটির সবার সামনে। আজগর গাড়িতে উঠে বসে পড়ল। দিয়াকে টেনে হিঁচড়ে গাড়িতে তুলে নিয়ে চলে। কেউ এগিয়ে আসেনি। ঈশানীর কপাল বেয়ে রক্ত ঝরছে। কাব্য গেট দিয়ে ঢুকে ঈশানীর কপাল থেকে রক্ত পড়তে দেখে অবাক হয়ে যায়। ফোনটা বের করে কাকে যেন ফোন ধরায় ব্যস্ত। তখনই একটা মোটরসাইকেল এসে ঈশানীর হাত থেকে ফোনটা নিয়ে গেট দিয়ে চলে যায়। ঈশানী কান্নায় ভেঙে পড়ে। বসে বসে ক্যাম্পাসের রাস্তার উপর সবাই শুধু দেখছে চেয়ে চেয়ে। কাব্য গুটি গুটি পায়ে এসে ঈশানীর সামনে বসলো। তখনই ঈশানী কাব্যকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। ভার্সিটির সবাই হাঁ হয়ে গেল ঈশানীর কাণ্ড দেখে। কাব্য এটার জন্য মোটেও প্রস্তুত ছিল না। আমার আপুকে বাঁচাও, ওরা আপুকে তুলে নিয়ে গেছে, আমার আপুকে আমার কাছে এনে দাও। কেঁদে কেঁদে সাইরা মাইশা দৌড়ে চলে আসলো ঈশানীর পিছনে দাঁড়িয়ে আছে। ওরাও হতবাক, খ্যাত ছেলেটাকে জড়িয়ে ধরে আছে দেখে। সাইরা মাইশা বেশি অবাক হয়ে যায় কাব্যের হাতে অ্যাপল ফোনটা দেখে। ঈশানী কাব্যকে জড়িয়ে ধরে কান্না করেই যাচ্ছে। দ্রুত গতিতে গাড়ি ছুটছে। গাড়ির ভিতর বসে আছে দিয়া, আজগর আর পাশে আরাফত। তোরা কিন্তু অনেক বড় ভুল করছিস, আমাকে ছেড়ে দে, নাহলে একটাও বাঁচতে পারবি না। তুই বেঁচে থাকলে তো আমার কিছু করবি? বস, এই ঝামেলা তেজটা অনেক বেশি। দিয়ার কোমরে হাত দিতে গেলে এক ঝটকায় হাত সরিয়ে দিল দিয়া। অনেক জেদ তোর, এখনই সব জেদ শেষ করে দিব। বলেই দিয়ার হাত আর এক অংশ ছিঁড়ে ফেলল। গাড়ির ভিতর ধস্তাধস্তি শুরু হলো। দিয়া নিজেকে বাঁচাতে অনেক চেষ্টা করছে, কিন্তু পারছে না। দিয়াকে চট থাপ্পড় মারতে লাগলো। গাড়ির সিট ভেঙে দিয়াকে শুয়ে দিয়ে আজগর দিয়ার উপর যখনই ঝাঁপিয়ে পড়বে তখনই গাড়িটা ব্রেক কষে বসে। আজগর গাড়ির সামনের দিকে ছিটকে পড়ে যায়। আরাফত পাশে। মাইশা ঈশানীর পিছন থেকে ঈশানীকে টেনে কাব্যের থেকে ছাড়াচ্ছে। ঈশানী ছাড় ওকে, কাকে জড়িয়ে ধরে আছিস? ঈশানী ছাড় ওকে, আমার আপুকে এনে দাও। কাব্য চুপ হয়ে আছে। ঈশানীকে ছাড়িয়ে নিল। ঈশানীর কপাল পেয়ে এখনও রক্ত ঝরছে। ঈশানী বেহুশ হয়ে যায়। আজগরের পিছনের গাড়িগুলো থেমে যায়। দিয়া গাড়ির গেট খুলে বেরিয়ে পড়ল। এই ধর ওকে। সবাই নেমে গেল গাড়ি থেকে। দিয়া একটা ছেলের পিছনে যেয়ে দাঁড়ালো।
মুখে মাস্ক লাগানো, মোটরসাইকেলের উপর বসে আছে। সবাই দাঁড়িয়ে গেল। দিয়া কান্না করেই যাচ্ছে। কাব্য ব্যাগ থেকে স্যাভলন ব্যান্ডেজ মলম বের করে ঈশানের মাথাটা নিজের কোলের উপর রেখে ক্ষতস্থান পরিষ্কার করে ব্যান্ডেজ করে দিল। সবাই চেয়ে চেয়ে শুধু দেখছে। কাব্যের চোখটা ঈশানের মুখের উপর পড়তেই স্থির হয়ে যায়। মাইশা আর সাইরা চেয়ে চেয়ে দেখছে। আজগর গাড়ি থেকে নেমেই, কি সমস্যা, দাঁড়িয়ে পড়লি কেন? যা ধরে নিয়ে আয়। বস, এটা আবার কোনো হিরো? একটাই আসছে, আমার হাতে মরছে। কে তুই? যদি বাঁচতে চাস তাহলে মেয়েটাকে আমাদের হাতে তুলে চলে দিয়ে যা। তোদের হাতে দেওয়ার জন্যই তো এখানে দাঁড়ায়নি, তোরা ভুল জায়গায় এসে পড়েছিস। বস, ছেলেটার ডায়লগ শুনেছেন? সবাই হো হো করে হেসে দিল। গাইস অ্যাটাক। সবাই মাহমুদের দিকে তেড়ে গেল। দিয়া আরও বেশি ভয় পেয়ে যায়। একটা ছেলে কিভাবে একে বাঁচাবে? ঈশানের ঘুমন্ত চেহারাটা একেবারে নিষ্পাপ শিশুর মতো লাগছে। কাপের চোখ পেয়ে এক ফোঁটা পানি এসে ঈশানের মুখের উপর পড়ল। সাথে সাথে অ্যাম্বুলেন্স চলে আসলো। সাথে ঈশানের বাবা কবির চৌধুরীও এসেছেন। ঈশানীকে ধরে অ্যাম্বুলেন্সে ওঠানো হলো। আমার মেয়ে ঠিক আছে তো? আঙ্কেল, ওকে নিয়ে হাসপাতালে চলুন, ব্যস্ত। মাইশা সাইরা অ্যাম্বুলেন্সে উঠে বসলো। অ্যাম্বুলেন্স চলে গেল ঈশানীকে নিয়ে। সবাই যখন মাহমুদের কাছে যাবে তখনই একজন এক দিকে ছিটকে পড়ে গেল। বেরিয়ে আসলো মাস্ক পরা অনেক ছেলে। সবার সাথেই হকি, যেন ছক্কা মারল হকি দিয়ে। আজগর চোখ বড় বড় করে ফেলে। দিয়া হাঁ হয়ে যায়। মাস্ক পরা ছেলেগুলো আজগরের ছেলেদের ইচ্ছে মতো হকি দিয়ে পেটায়। আজগর আর আরাফাতকে বাদে। আজগর ঘাবড়ে যায়। সবাইকে প্রায় আত্মরা করা শেষ। মাটিতে লুটিয়ে আছে সবাই। বাইকে মাহমুদ যেভাবে বসেছিল সেভাবেই আছে। দিয়া পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবটা দেখছে। আজগর আর আরাফাত পিছন থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয়ে যায়। নীল রঙের একটা কার এসে ওদের সামনে দাঁড়ায়। দিয়া হাঁ হয়ে পড়ল। একজন ছেলে যেয়ে গাড়ি দরজা খুলে দিল। কবির চৌধুরী এদিকে পাগল হয়ে যায়। সব জায়গায় ফোন করছে, সবাই দেখছে বলছে। এতক্ষণে দিয়াকে খোঁজাখুঁজি শুরু হয়ে গেছে। ঈশানী হাসপাতালে। আজগর এক হাত পিছিয়ে সরে গেল। গাড়ি থেকে একটা ছেলে নামলো। দিয়া হাঁ হয়ে আছে, চোখে রাগের চিহ্ন। মুখে মাস্ক পরার কারণে চিনতে পারছে না কেউই। মাহমুদ বাইক থেকে নেমে সামনের দিকে এগোলো। গাড়ি থেকে কাব্য নামলো। কাব্য যেয়ে বাইকের উপর বসলো। তোমরা কারা? কাব্য মুখে আঙুল উঠিয়ে চুপ করতে বলে। দিয়া ভয় পেয়ে যায়। অফিসার, আমার মেয়ের কোনো খোঁজ পাইছেন? চিন্তাই খুব। টেনশন নিবেন না, আমরা ঠিক খুঁজে বের করব। কখন বের করবেন? সব শেষ হয়ে যাওয়ার পর? দেখুন, আমার মেয়ের যদি কিছু হয় আমি কাউকে ছাড়বো না। ফোনটা কেটে দিল। কারা তোমরা? আমার সাথে তোমাদের শত্রুতাকে? কাব্যের চোখে হাসির ছাপ। মুচকি হাসে। আজগর আর আরাফাত হাঁটু গেড়ে কাব্যের সামনে বসে আছে। মাপচা দিয়ার কাছে। দিয়া চমকে উঠল। এরা কিভাবে নাম জানলো? দিয়া বোন, আমাদের ভুল হয়ে গিয়েছে, আমাকে এবারের মতো মাফ করে দে। আর কখনো এই শহরে আসবো না। প্লিজ বোন, আমাদের ছেড়ে দিতে বল। দিয়া চুপ করে দাঁড়িয়ে আছে। দিয়ার জামা অনেক অংশই ছিঁড়ে গেছে। কাব্যের চোখ পড়তেই যেন মাথায় রক্ত চেপে বসলো। কাব্যের চোখের ইশারায় একজন গাড়ি থেকে একটা চাদর এনে দিয়ার হাতে দিল। দিয়া তা গায়ে জড়িয়ে নেয়। আজগরের পিঠ বরাবর হকি দিয়ে সজোরে বাড়ি মেরে দিল। আজগর কাত হয়ে উঠল। আরাফাত কেঁদে দিয়ে, ভাই আমাদের মারবেন না, আমাদের ভুল হয়ে গেছে, আর কখনো এমনটা করব না। আজগরের মতো আরাফাতকে পিঠে বাড়ি মারল। দুজনেই মাটিতে লুটিয়ে পড়ল। গাড়ি থেকে একটা বক্স এনে কাব্যের কাছে দিল। কাব্য বক্সটা খুলে পেরেকার হাতুড়ি নিয়ে রাস্তার উপরেই আজগর আর আরাফাতের হাতে মেরে দিল। দুজনেই চিৎকার দিয়ে বেহুশ হয়ে গেল। দিয়া চোখ বন্ধ করে ফেলে। একটা গাড়ি এক দিকে চলে যায় মুহূর্তের ভিতরেই। কাব্য দিয়াকে গাড়িতে ওঠার ইশারা করতেই দিয়া গাড়িতে উঠে অবাকভাবে চেয়ে আছে। গাড়ি চলে গেল। একে একে সব চলে গেল। পড়ে থাকলো আজগর সহ ওর গ্যাংয়ের আত্মরা হয়ে থাকা লোক। কিছুক্ষণ পর অফিসার রিয়াদ এসে হাজির হলো। অ্যাম্বুলেন্স করে সবাইকে হাসপাতালে পাঠালো।
দিয়ার গাড়িটা এসে হাসপাতালের সামনে দাঁড়ালো। দিয়া অবাক হয়ে গেল, এখানে কেন এসে দাঁড়ালো। দিয়া গাড়ি থেকে নামতেই গাড়িটা চোখের নিমেষেই আড়াল হয়ে গেল। দিয়ার বাবা দৌড়ে এসে, মামনি তুই ঠিক আছিস তো? ওরা কিছু করেনি তো? হ্যাঁ বাবা, আমি ঠিক আছি, কিন্তু ওরা কারা? কাদের কথা বলছিস? যারা বাঁচালো। আর এই শহরেরই বা ওরা কারা? আমরা তো আগে কখনো দেখিনি। বাবা তুমি এখানে কেন? ঈশানী এখানে। কি হয়েছে ওর? কই ও? কেবিনেই আছে। দিয়া দৌড়ে কেবিনে চলে গেল। ঈশানীর জ্ঞান ফিরে গেছে। দিয়াকে দেখে ঈশানীর ভয়টা কেটে গেল। হাসপাতালের সামনে অ্যাম্বুলেন্সগুলো এসে থামলো। সাথে সাথে মিডিয়ার লোকজন এসে হাজির হয়ে গেল, ছবি তুলছে, নিউজ করছে। এমন দুর্ঘটনা কিভাবে হলো, এদের মারার পিছনে কাদের হাত আছে, কারা মারলো, কে আনলো এখানে। কিছুক্ষণের ভিতর পুলিশের জিপ এসে হাসপাতালের সামনে দাঁড়ায়, ঘিরে ধরে মিডিয়ার লোকজন। স্যার, এদের এভাবে কারা মারলো? তাদের বিরুদ্ধে আপনার পদক্ষেপটা কি? কে বা কারা আছে এর পিছনে আমরা জানতে পারিনি, তবে যারাই করুক না কেন উপযুক্ত শাস্তি ঠিকই পাবে তারা। আপনি কিভাবে খবর পেলেন এদের? নির্জন রাস্তা দিয়ে যাওয়ার পথে দেখি এরা রাস্তায় পড়ে আছে আহত অবস্থায়। কারা করলো এইসব কাউকেই দেখতে পাইনি। একের পর এক এমন দুর্ঘটনা ঘটে যাচ্ছে, আতঙ্কিত হচ্ছে শহরের মানুষগুলো। শহরে কি শান্তি ফিরে আসবে না? খুব শীঘ্রই আসবে। পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। রিয়াদ আর কিছু না বলে হাসপাতালের ভিতর ঢুকে পড়ে। আপু তুমি ঠিক আছো তো? আছি। তুই কাঁদছিস কেন? তোমার যদি কিছু হয়ে যেত? কি হবে? হওয়ার আগেই তো বাঁচিয়ে দিল। কে? চিনি না রে, এই শহরে ওদের নতুন দেখছি। কিন্তু কিন্তু কি আপু? তুই এই হাসপাতালে ওরা কিভাবে জানলো? আর আমার নামটাই বা জানলো কিভাবে? ঈশানী অবাক হয়ে যায়। দিয়া ঈশানীকে সবটা বলে। আপু ওদের কি মেরে ফেলেছে? না। কেন? রংবাজের কথা তো শুনছো? এর আগে ওরা ক্যাম্পাসে যাদের মারলো ওদের হাতে প্যারাক মেরেছিল। তাহলে কি ওরাই রংবাজের গ্যাং? আর যে ছেলেটা গাড়িতে এসে নেমে বাইকে বসলো ও ওদের বস, মানে রংবাজ? তাই হবে। তুমি কি ওদের মুখ দেখছো? না, সবার মুখে মাস্ক আর হাতে হকি পাইপ আর কিছু ছিল। আমার ভার্সিটিতে এত কিছু ঘটে গেল আর আমি টেরে পেলাম না। আমাকে কেন ইনফর্ম করা হলো না? আজগরের সাহস হয় কোথা থেকে? স্যার আমি মাত্রই শুনেছি, তবে আজাগার এখনো হাসপাতালে। দিয়া কোথায়? হাসপাতালে ঈশানীর কাছে। গাড়ি বের করতে বলো। পুলিশের নজর সবার উপরই থাকে। রিয়াদ চলে গেল। কবির চৌধুরী অবাক হয়ে তাকিয়ে আছে। পরের দিন ভার্সিটিতে। কেমন ফিল করছিস এখন? ভালো। তোরা হাসছিস কেন? তোর কাণ্ড দেখে। মানে? কাল যেভাবে খ্যাতটাকে জড়িয়ে ধরলি, ছাড়তেই চাইছিলি না মোটে। কি যাতা বলছিস? ঠিকই বলছি। ওই তো ব্যাগ থেকে ব্যান্ডেজ বের করে তোর কপালে ব্যান্ডেজ করে দিচ্ছে। তবে কি? ওর হাতে দামি ফোন দেখলাম। তুই যখন জড়িয়ে ধরে কান্না করছিলি তখন ও ফোনটা বের করে কি জানি করছিল। ঠিক দেখছিস তুই? হ্যাঁ রে, আমরা ঠিক দেখেছি। তাহলে কি ওর পিছনে রহস্য আছে? হতে পারে। চল তো। কোথায়? খ্যাতটার কাছে। তুমি ঠিক আছো তো? টেনশন করো না। আমাকে একটিবার ফোন করে জানাতে পারতে। সেই সুযোগটা হাতে পাইনি। তুমি কেন একা একা ওর সাথে টক্কর নিতে গেলে? আজ যদি কিছু হয়ে যেত তোমার? হলে হতো। ওর সাহস হয় কিভাবে আমার বোনের গায়ে হাত দেওয়ার? দেখো, এখন থেকে সাবধানে থেকো। আজগারকে বিশ্বাস নেই। মনে হয় না 6 মাসের ভেতর আর হাসপাতাল থেকে ছুটি পাবে। কেন? যতদূর মনে হয় ওরাই রংবাজের লোকজন। যা মারটা দিল না, সত্যি ভয় পেয়ে গেছি। প্রতিটা লোকের চোখে রাগ স্পষ্ট বোঝা যাচ্ছে। ওরা তোমার কোনো ক্ষতি করেনি তো? ক্ষতি যদি করতো তাহলে আমাকে ওদের হাত থেকে বাঁচাবে কেন? তাও ঠিক। স্যার এবার আপনাকে কিছু করতে হবে, তা না হলে ভার্সিটির পরিবেশ নষ্ট হয়ে যাবে। কেউ ভয়ে আসতেই পারবে না। তা ঠিক,
আমি ব্যাপারটা নিয়ে অনেক চিন্তিত। কি করব ভেবে পাচ্ছি না। যত দ্রুত সম্ভব কিছু একটা করুন। ওকে, তোমার মেয়েরা ভালো আছে এখন? হ্যাঁ স্যার। কাব্য বকুল গাছ তলায় এসে বসে আছে। কাব্যের সামনে ঈশানী, সায়রা, মায়েশা যেয়ে হাজির হলো। কাব্য চোখ তুলে তাকিয়ে, কেমন আছেন? আপনি এই অবস্থায় না আসলেও পারতেন। দরদ উঠলে পড়ছে। এই, তোকে এত ভাবতে হবে না, উঠে দাঁড়া। কাব্য উঠে দাঁড়ালো। বাবা কোথায় গেছিলে সকালে না খেয়ে? ভার্সিটিতে গিয়েছিলাম। তোদের কেন? প্রিন্সিপালের সাথে কথা বলে আসলাম। কি বললো? সব কিছু ঠিকঠাক করে নিবে বলেছে ওরা। তোর কাছে যা আছে সব বের কর। কাব্য হাবলার মতো মাইশার দিকে তাকিয়ে পড়ল। কি বললাম কানে যায়নি? এই কথা কম, কাজ কর, সার্চ কর। কেন? আমার কাছে কি আছে? অবাক হয়ে সায়রা, মাইশা, ধর ওকে। মাইশা আর সাইরা কাব্যকে ধরল। ঈশানী কাব্যের পকেট থেকে একটা মোবাইল, অন্য পকেট থেকে 2 টাকার একটা কয়েন, পিছন পকেট থেকে ওয়ালেট বের করে নিল। মাইশা আর সাইরা হাঁ করে ঈশানীর হাতের দিকে তাকিয়ে আছে। আমারটা আমাকে ফিরিয়ে দিন, নেবেন না প্লিজ। ঈশানী ওদের তাকানো দেখে হাতের দিকে তাকালো আর রেগে উঠল, কারণ যেটা মোবাইল ভাবছে ওটা মোবাইলের কভার, পিছে অ্যাপেল লেখা। কভারের ভিতরে ভাঙারি একটা ছোট ফোন। রাগী চোখে মাইশা আর সায়রার দিকে তাকালো। দুজনেই মানে মানে কেটে পড়ার চিন্তা করে কেটে পড়ল। ঈশানী ধরেই দিল আছার ফোনটা। কাব্য হাঁ করে তাকিয়ে আছে ঈশানীর দিকে। কাব্য ভাঙা টুকরোগুলো খুঁটিয়ে নিয়ে সেখান থেকে ক্লাসে চলে গেল। এই কদিনে ক্লাস ভালো মতো হয়নি। এক এক টাইম এক এক ঝামেলাই। আজ ক্লাস হবে ঘোষণা দিয়ে দিল। কাব্য ক্লাসে ঢুকতেই সবাই হো হো করে হেসে উঠল। একদম দৌড়াবি না, দামি ফোন থাকবে ওর মতো খ্যাতের কাছে। আগে জানলে তো কালই সবার সামনে বোঝাতাম। তোর যে কি বোঝাতে পারিস তা আমি জানি। মনটাই চাই তোদের দুজনকে আলু কাটা করি। আমার জানিস কি মনে হয়? কি? আবুল্লাহ ক্ষেত তোকে মনে হয় ভালোবাসে। কি যাতা বলছিস তুই? ঠিকই বলছি। ও যখন তোর মাথা কোলের উপর নিয়ে ব্যান্ডেজ করলো তখন ওর চোখের পানি তোর গালে এসে পড়েছিল। ঠিক বলছিস তো? হ্যাঁ, তো বাজিয়ে দেখি কি বলিস। চল ক্লাসে যাই। এই ক্ষেতটা কি আমাদের ক্লাসের? তাই তো দেখছি। এসব কই থেকে যা আসে? আমি তো ক্যাম্পাসে দেখে ভাবছি অন্য ক্লাসের, কিন্তু ও এই ক্লাসের। লজ্জায় নাক কাটা গেল। চল ওটাকে ক্লাস থেকে বের করে দিই। তাই ভালো হবে। কাব্য ক্লাসের শেষ বেঞ্চে যেয়ে বসলো। কেউ পাশে বসতে নিবে না। অফিসার যে হঠাৎ? আমার কিছু ইনফরমেশন লাগবে। কি ইনফরমেশন অফিসার? তুমি একটু বাইরে যাও, ক্লাস থেকে কাব্যকে ডেকে নিয়ে এসো এখানে। অফিস বয় খালেদকে বলল। খালেদ বের হয়ে গেল। হ্যাঁ বলেন অফিসার, কি জানতে চান? এই ভার্সিটিতে কেন আত্মহত্যা? প্রতি সপ্তাহেই তো কেউ না কেউ গলায় দড়ি দিয়ে আসছে। আপনাকে কি বলবো বুঝতে পারছি না। তবে এই 1 মাসে এখন আর কেউ আত্মহত্যা করেনি। আপনি কি মনে করেছেন আর কেউ এমনটা করবে না? আশা তো করছি, তবে আর কেউ আত্মহত্যা করবে না। এর পিছনে রহস্যটা তো আমার জানতেই হবে। মনে মনে কাব্যকে গোল করে ঘিরে ধরলো সবাই। কি মনা নতুন? না। তুই যে ক্লাসে ঢুকছিস, ক্লাসের রুল কিছু জানিস? কি রুলস? বোকা ভাবে সবাই হাঁ করে হেসে উঠল। কিছুই জানি না। না ভাইয়া আপুরা, আমি তো নতুন, আপনারা না বললে কিভাবে জানবো? দেখলি কত বড় খ্যাত? আমাদের আপু ভাইয়া বলছে যত সব ফালতু। তোকে কি খাবেন, চা না কফি? ধন্যবাদ, আজ না অন্যদিন। কাব্য কি হয় আপনার? কিছু না, সেদিন ওকে নিয়ে গেলাম তখন সবটা শুনলাম, তাই তো আপনাকে ফোন দিলাম। ঠিক আইডিয়া করছি, আপনার কথায় ওকে ভার্সিটিতে রাখছি। তুমি কোথায়? এই তো বের হচ্ছি বাসা থেকে। তুমি এখন বের হচ্ছ? আমি সেই কবে। রাগী গলায়। রাগ করো না টিয়া, আমি এক্ষুনি চলে আসছি। তাড়াতাড়ি এসো, সাবধানে। ক্লাসের সামনে কান ধরে দাঁড়িয়ে থাকতে হবে, এক পা উঁচু করে। কাব্য সবার মুখের দিকে হাবলার মতো তাকিয়ে আছে। কি বলবো, কানে যায়নি। তোরা বসে আছিস কেন? কাব্যের কলার ধরে। কাব্য উঠে দাঁড়ায়। তানভীর কলার ছেড়ে দেয়। সবাই মজা নিচ্ছে। কাব্য মাথা নিচু করে যেই হাঁটা দিবে তখনই ঠাস 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 শব্দ হলো।
পুরো ক্লাস স্তব্ধ হয়ে গেল। অভিমান করে মুখটা ঘুরিয়ে রাখবে, তাকাবে না আমার দিকে। ভার্সিটিতে এসেই হিমেলের সামনে দাঁড়িয়ে। হিমেল চুপ। ইস, কত রং ঢং করে অভিমান করছে। হিমেলের পাশে বসে কাঁধে মাথা রেখে। হিমেল চুপ। এখন তো কথা বলো, একটু না হয় দেরি হয়েছে তাই বলে কথা বলবে না? এর থেকে ওই দিন আমার কিছু হয়ে গেলে খুব হতো, কারো রাগ দেখতে হতো না এভাবে। ঢং করে মুখ পাকিয়ে। চুপ। হ্যাঁ, তোর কিছু হলে ভালো হতো মানে? রেগে। এই তো কত সুন্দর লাগছে রাগে তোমাকে। দুগাল ধরে টান দিল। তুমি গাল টানলে কেন? তুমি তো আমার বাবু, তাই টেনেছি। হেসে দিয়ে। আমি বাবু তাই না তোমাকে? দিয়া উঠে দৌড় দিল। হিমেল পিছনে। কি ভাবিস নিজেকে তুই? হ্যাঁ, ক্লাসের লিডার হয়ে গেছিস? রাগে খুব। সরি। গালে হাত দিয়ে। তুই কি বলছিস? ক্লাসের রুলস আছে। এই, তোরা সব রুলস এখন আমার সামনে পালন করবি। যদি না করিস তোদের একদিন কি আমার একদিন। ঈশানী, সরি, এবারের মতো ছেড়ে দে, একটু মজা করতে চেয়েছিলাম। খ্যাত আবুল্লা, দেখলেই মজা করতে মন চায়, অন্য কারোর সাথে কর, দেখি তোদের বুকে বল কত। ঈশানী, তুই এই আবুলের জন্য আমাদের সাথে এমন ব্যবহার করছিস কেন? কি হয় তোর? আর এর মতো ছেলের সাথে আমরা এক ক্লাসে থাকতে পারবো না। তোর বাপের টাকা আছে দেখে কি বিলাসিতা ভোগ করছিস, অহংকার দেখাচ্ছিস। ও তোর মতো মানুষ, শুধু পার্থক্য পোশাকে, পার্থক্য তোদের মতো নোংরা মনের, পার্থক্য তোরা বড়লোক ও মধ্যবিত্ত। ঈশানী। গালে হাত দিয়ে। কাব্য অবাক হয়ে তাকিয়ে দেখছে ঈশানীর ব্যবহারগুলো। হঠাৎ বা কি হলো তার জন্য এসব করছে? প্রথমেই ক্লাসে ঢুকে টিনার গালেই ঝট্ট বসায় ঈশানী। সাইরা মাইশা হাঁ করেছিল। এমন মজা তো সবাই করে থাকে, তাহলে আজ কি হলো? কি হয়েছে এখানে এত হট্টগোল কেন? হ্যাঁ, কিছু না খালেদ ভাই। যে যার জায়গায় যে বসো। এই ক্লাসে কাব্য নামে কেউ আছে? কেন খালিদ ভাই? অফিসার আছে, ডাকতে পাঠালো। কোনো ক্লাস বিভাগ কোনো কিছুই বলেনি, সব কটা ডিপার্টমেন্ট খুঁজে বেড়াচ্ছি। আমি কাব্য। হ্যাঁ স্যার। এই কি অবস্থা তোমার পোশাকের? আমি তো ভাবছিলাম কে না কে। ক্লাসের সবাই হেসে উঠল। কাব্য মাথা নিচু করে ক্লাস থেকে বের হয়ে খালেদের পিছু পিছু হাঁটছে। দাঁড়াও বলছি। না পারলে ধরে দেখাও। ধরতে পারলে কি দিবা? আগে তো ধরো। উফ, মাগো, গেলাম রে। মাটিতে লুটিয়ে পড়ে। দিয়া পিছন ফিরে দৌড়ে এসে হিমেলকে ধরল। এই কি হয়েছে তোমার? এমন ভাবে পড়লে কেন? তুমি বুঝবে না। দিয়াকে জাপটে ধরল। কি হয়েছে আগে বলো, আর চাপটে ধরছো কেন? তুমি না বললেও তোমাকে ধরতে চাইতো ধরলাম। ও এই ভন্ডি। চোখ বড় বড় করে। আল্লাহ, কেন যে তোমাকে মেয়ে বানালো না, আর আমাকে কেন যে ছেলে বানালো না? হিমেল ভ্রুকুচকে তাকালো। কেন? মেয়েদের মতো তো ভালোই ঢং জানো। এই ঈশানী, অফিসারের কিছু হয় ছেলেটা? না, কেন? নিশ্চয় কিছু হয়, তা না হলে ওকে কেন ডাকবে? দেখতে আসছে হয়তো কোনো দুর্ঘটনা ঘটাইছে কিনা। মানে? তোরা জানিস না? না। সবাই অবাক হয়ে। সাইরা সবটা বলল। সবাই হাঁ করে আছে। স্যার আসবো? এসো। কাব্য পিছে পিছে ঢুকে পড়ল। মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। স্যার, ওকে একটু আমার সাথে নিয়ে যাচ্ছি, এসে ক্লাস করবে। ওকে কাব্য, অফিসার যা বলে শুনো। আমি যেন শুনি না তার কথার অবাধ্য হয়েছো। জি স্যার। স্যার, এমন ছেলেকে কেন ভর্তি নিলেন? এই ভার্সিটিতে সব মেধাবীরাই পড়াশোনা করে, নিশ্চয় জানো। কিন্তু স্যার, ওর যা পোশাকের অবস্থা, এইখানে তো আগে কাউকে খ্যাত পোশাকে দেখিনি। কাব্য মুচকি হেসে দিল। স্যার তাহলে উঠি? ওকে। পোশাকেই আসল খনি চেনা যায় না, সবসময় মাথায় রাখবে। খালিদের কানে কানে। স্যার ক্লাসে এসে ক্লাস নিচ্ছে। সবাই চুপ করে ক্লাস করছে। অনেক ঝামেলার পর আজ তোমাদের ক্লাসটা হচ্ছে। স্যার, এমন সমস্যা চলতে থাকলে তো আমাদের পড়াশোনার ক্ষতি হবে। আশা করি আর সমস্যা হবে না। এতদিন ধরে যখন সমস্যা অফ হয়ে গেছে, যদি আবার শুরু হয় বলা যাচ্ছে না। শোনো, তোমাদের সামনের মাসে সেমিস্টার ফাইনাল পরীক্ষা, ভালোভাবে প্রিপারেশন নাও।
রিয়াদের সাথে কাব্য হেসে হেসে কথা বলছে, তা হিমেল আর দিয়া দেখে অবাক হলো। রিয়াদের জিপে উঠে ক্যাম্পাস থেকে চলে গেল। এই ছেলে অফিসারের সাথে এভাবে কথা বলে কোথায় গেল? আমরা তো ঠিকভাবে কথা বলতে পারি না। হ্যাঁ, তবে অফিসার নিজে এসে ওকে নিয়ে গেল। ভাবার বিষয়, চলো। আপনি এভাবে আসলে ওরা তো সব বুঝে যাবে। কেন আসছেন? তুমি এই শহরে কেন আসছো? পড়াশোনা করতে। পড়াশোনা তো করছো না, মাস্তানি তো করেই যাচ্ছ। আমি ছাড়তে চাইলেও ও আমাকে ছাড়ছে না। কি করব? এত অন্যায় কিভাবে মেনে নেব? তোমাকে ধরার জন্য উপর মহল থেকে চাপ আসছে সব জায়গায়। রংবাজের লিডারকে সবাই দেখতে চায়। তো চলুন, ধরে নিয়ে যান, পারলে আটকান। আমি মোটেও মজা করার ভেতরে নেই কাব্য। ওকে স্যার, আমার আসল কাজটা শেষ হয়ে গেলে সবার সামনে আসব, নিজেকে ধরা দিব। তুমি মস্তানি ছেড়ে দিয়ে নতুন জীবনের স্বপ্ন দেখো। দেখব, তবে আমার মিশনটা আমাকে কমপ্লিট করতে হবে, না হলে যে এই শহর প্রতিটা মানুষ ক্ষতি হয়ে যাবে। হ্যাঁ, কিসের মিশন? অবাক হয়ে। সময় হলে সব জানতে পারবে, শুধু সময়ের অপেক্ষা। ওকে। খ্যাতটা তো এখনো আসলো না। না, আসে না, আসুক। তোর এত কি? না, যদি অফিসার ওর কিছু করে ফেলে? কি করবে ওর? দেখিস না টাকা পয়সা খাওয়ার জন্য কতজন কত কি করে। আর ও তো নিরীহ, যদি কিছু করে। করলে করবে, তোর কি? ক্লাসে মন দে। কি হচ্ছে ওখানে? দাঁড়াও। এই রে, ধরা খেয়ে গেলাম। তিনজন দাঁড়িয়ে গেল। কি কথা হচ্ছে আমরাও শুনবো। স্যার, গায়ে জ্বর আসছে, ওদের দেখতে বললাম। কি বলছো? এই এখনই ওকে নিয়ে ডাক্তার দেখাবে আর বাসায় পৌঁছে দিবে। জি স্যার। তিনজন ক্লাস থেকে বের হয়ে গেল। রিয়াদের গাড়ি একটা শপিং মলের সামনে যেয়ে দাঁড়ালো। সেখান থেকে শপিং করলো কাব্যের জন্য। কি দরকার ছিল স্যার এসবের? শোন, ভার্সিটিতে এমন পোশাকে থাকতে হয় না, তাহলে কেউ মিশবে না। তো কি করব? এসব পরে ক্যাম্পাসে যাবা, কারো কোনো কটু কথা শুনতে হবে না পোশাক নিয়ে। জি স্যার, আমি যাই তাহলে এখন। তোমায় বাসায় নামিয়ে দিয়ে যাই। না স্যার, আমার বাসা তো নোংরা বস্তিতে, সেখানে আপনাকে যেতে হবে না। আমার একটা কাজ পড়ে গেল, থানায় যেতে হবে। তুমি বাসায় চলে যাও, আর এসব পোশাক পরবে গায়েরটা খুলে ফেলে দিবে। জি স্যার। রিয়া চলে গেল। কাব্য ব্যাগগুলো হাতে নিয়ে হাঁটতে লাগলো আর মুচকি হাসতে লাগলো। তুই মিথ্যে না বললে পারতি। এখন চল থানায়। মিথ্যা না বললে তো বের হতে পারতাম না। থানায় কেন এখন? অবাক হয়ে। কাব্যকে দেখতে, দেখি বেচারাটাকে কি করলো। ওর জন্য তোর এত চিন্তা কেন? চিন্তা না রে, মায়া হয় ওর প্রতি, কত কষ্টই না করে। দরদ উতলে উতলে পড়ছে একবারে। গাড়িতে উঠে চললো থানার দিকে। শুধু শুধু মিথ্যে সন্দেহ করলাম। হ্যাঁ, এই অফিসারটা মনে অনেক ভালো। আমাদের ভার্সিটিতে পড়ে ছেলেটা, আমরা চাইলে ওকে পোশাক কিনে দিতে পারতাম, আমাদের তো কম নেই। তবে ফলো করে ভালোই হলো ওদের। সন্দেহটা দূর হলো, আর একজন ভালো মনের মানুষকে দেখতে পেলাম। ঈশানী থানায় এসে ভিতরে ঢুকে। কাব্য কোথায়? কাব্য তো চলে গেছে। ভ্রু কুচকে। একদম মিথ্যা বলবেন না। ওকে কি করেছেন? তুমি ওর বাসায় যেয়ে দেখো। চল ঈশানী। ওর বাসাটা কোথায়? রিয়াদ একটা লোক দিয়ে ওদের কাছে পাঠিয়ে দিল। ওয়াক্থু, এর ভিতরে কোনো মানুষ থাকে? শেষে কিনা এই বস্তিতে? চুপ কর তো। কেন, ওরা মানুষ না বুঝি? জ্ঞান দিস না, তোকে মাঝে মাঝে তিনটে কষ্ট হয় খুব। বক বক কম কর। একটা ঘর দেখিয়ে দিয়ে বলল, এটা কাব্যের ঘর। লোকটা চলে গেল। ঈশানী দরজা ধাক্কা দিয়ে ভিতরে ঢুকতে হা হয়ে গেল। থমকে দাঁড়িয়ে যায়। পিছনে সায়রা মায়েশা এসেও হা হয়ে যায়। ঘরের ভিতরটা খুব সুন্দর করে সাজানো, সব কিছুই খুব দামি জিনিস। আমার মনে হয় ভুল করে ঢুকে পড়ছি। হ্যাঁ, তবে এই বস্তিতে এমন কে থাকে এভাবে? ভালো ফ্ল্যাট নিয়ে থাকলে তো পারো। কি জানি টাকা বাঁচানোর জন্য এমন পরিবেশে থাকে। চল, পরে চোর বলে পিটাবে। যে পিছনে ঘুরে বের হতে যাবে তখনই চমকে যায় আবারও তিনজন। প্রিন্সিপাল স্যার দিয়াকে ফোন দিল। স্যার, আমাদের সন্দেহটা মিথ্যে। অফিসারের মতো মানুষ হয় না। কেন? দিয়া সবটা বলল, তারপর ফোন রেখে দিল। স্যার, বলেছিলাম না ও গোয়েন্দা, এই ভার্সিটিতে আসছে সব খবর নিতে। তুই চুপ কর, ছেলেটাকে শুধু শুধু সন্দেহ করছি, ও কেউ হয় না। কি বলছেন আপনি এসব?
হ্যাঁ, ওর উপর মায়া হয়েছে তাই জামা কাপড় কিনে দিছে। আপনার? থম খেয়ে। এটা তোর ঘর? আমার হবে কেন? আমাকে থাকতে দিয়েছেন এখানে একজন। কথা ঘুরিয়ে। একদম মিথ্যা বলবি না, এমন করে তোকে থাকতে দেবে কেন? কি তুই? তোর পরিচয় কি? আরে আপনারা যা ভাবছেন তা না। এই বাড়ির মালিক সে তো এখানে থাকে না, তার ঘরে চুরি হয়, সেই জন্য আমাকে রেখে গেছে। দেশে কি আর মানুষ ছিল না? তোকে রাখলো কেন? তুই যদি চুরি করে নিয়ে যাস? আমি চুরি করব কেন? লোকটা বেশ ভালো, আমার থাকার জায়গা নেই দেখে আমাকে থাকতে দিয়েছে। আপনারা এখানে ঘুরতে আসছিস? তোর সেই লোককে ফোন দে যে থাকতে দিছে। এই রে, ধরা কি খেয়ে যাবোটা কি? কি করি, কাকে ফোন দিব ভাবতে লাগলো। কি ভাবছিস? ফোন দে। ধাক্কা দিয়ে। হঠাৎ করে বাইরে থেকে একজন কাব্য বলে ডাক দিল। কাব্য তাড়াতাড়ি করে বের হয়ে গেল। কাব্যের মুখে হাসি ফুটে উঠল, কারণ নীল আসছে। আরে ছোট সাহেব, আপনি কখন আসছেন? নীল মনে মনে বলছে, মাথা কি নষ্ট হয়ে গেল নাকি কাব্যের? পিছনে চোখ পড়তেই ঈশানী সাইরা মাইশাকে দেখতে পেল। ছোট সাহেব ভিতরে আসুন। কাকা কেমন আছে? এই মেয়ে তিনটা কারা, আর এই ঘরে কি চাই? কাব্য, সত্যিটা বলো। তিনজনেই ভ্রুকুচকে তাকালো নীলের দিকে। ওরা আমার ফ্রেন্ড, ঘুরতে আসছে। ওকে, শোনে যাকে তাকে ঘরে আনবা না। আর তাছাড়া বলা যায় না কার মনে কখন কি থাকে। বাই দ্য ওয়ে, বাবা বাইরে যাবে, তোমাকে ঘরটা ভালো করে দেখে রাখতে বলেছে। কিছু চুরি হলে তোমার কিডনি বিক্রি করে উসুল করে নিব। ভাব নিয়ে ভিতরে আসুন, চা করে দিই। আজ সূর্য কই থেকে উঠল মনে মনে। আসুন সাহেব। না, আমার কাজ আছে, যেতে হবে। তুমি আমার সাথে এসো, কিছু জরুরি কথা আছে। জি চলুন। দুজনেই চলে গেল। দেখলি কি বলে গেল? হালা এক নম্বরের ছ্যাচরা, তোর ঘর সব লুটপাট করে নিব। দেখলি কেমন ভাব নিয়ে গেল? আমাদের দেখে চোর মনে হলো লোকটার। হালাকে দেখে নিব অন্যদিন। এই চল, আর থাকবো না, কাল ওটাকে ক্যাম্পাসে দেখে নিব। তিনজনে চলে গেল। কাব্য সেই কখন থেকে হেসেই যাচ্ছে। এত হাসার কি হলো? হ্যাঁ, কি ভাবটাই না নিলি মেয়েগুলোর সামনে? মজা করবে না বললাম। এত ভাব কই থেকে আসে? তোমাকে জানাতে হয়। হ্যাঁ জানা। ভাব না নিলে ওরা তো আসল কথা জেনে যেত, তখন কি করতি? যা হয় ভালোর জন্যই হয়। ভাগ্যেস ঠিক টাইম মতো চলে আসছিস, না হলে আমার এইখানে আসলি কেন? কতদিন তোকে দেখি না, তাই দেখতে আসলাম। মেধা কেমন আছে রে? ওর কোনো খোঁজ খবর জানিস? ভালো আছে, বেশ সুখে। সামনে বেবি হবে, তোকে দেখতে যেতে বলছে। সত্যি বলছিস? তুই খোঁজ নিয়ে দেখ, বিশ্বাস না হলে। না। দীর্ঘশ্বাস ফেলল নীল, কথা বলে চলে গেল। পরের দিন কাব্য ভার্সিটিতে ঢুকে সোজা ক্লাসে চলে গেল। আজকে তো কাব্যকে দেখলাম না, ও কি আসেনি? তুই যেখানে আমি সেখানে, কিভাবে বলবো বল? দেখছিস কি না তাই জিজ্ঞেস করলাম। আমাকে কি তোর শেওড়া গাছের পেতনি মনে হয়? হ্যাঁ। কেন? আমার কি 10টা চোখ যে আমি ওই চোখ দিয়ে দেখছি? আচ্ছা, কাব্যের তো কোনো বন্ধু নেই, আমরা যদি করি কেমন হবে? তুই কি পাগল আছিস? চল ক্লাসে যাই। তিনজনে ক্লাসে ঢুকতেই দেখলো কাব্য শেষের বেঞ্চে বসে আছে একা একা চুপ করে বই দেখছে। ঈশানী নিজের জায়গায় যেয়ে বসলো। ক্লাসে স্যার এসে লেকচার দিতে লাগলো। হঠাৎ করে স্যারের চোখটা কাব্যের দিকে পড়ে, নাক ছিটকিয়ে। এই ছেলে দাঁড়াও। ক্লাসের সবাই তাকিয়ে পড়ল। এই ছেলে নোংরা পোশাক পরা, তোমাকে বলছি দাঁড়াও। সবাই হেসে দিল। আজ আর ক্লাস করব না। কেন? আজ শুধু ঘুরতে মন চাচ্ছে। আমার চাচ্ছে ক্লাস করতে। কি বললাম? চোখ পাকিয়ে। সামনে পরীক্ষা, ক্লাস করতে হবে। পরীক্ষার পর যত ইচ্ছা ঘুরবো, অনেক পিছিয়ে পড়ে গেছি। বাবা, কার মুখে কি? ওকে। চোখ ফুলিয়ে ক্লাসে চলে গেল। নাম কি? কাব্য। আগে পরে কিছু নেই? না। সবাই হেসে উঠল। এই নোংরা পোশাকে ভার্সিটিতে কেন আসছো? আমার যা আছে তাই পড়ে আছি। মুখে মুখে তর্ক? বেয়াদব, তোমার সাহস হয় কিভাবে নোংরা পোশাকে আমার ক্লাসে থাকার? বের হও, যত সব ময়লা আবর্জনা আসে ক্লাসটাকে নোংরা করতে। সবাই হেসে উঠল।
কাব্য মাথা নিচু করে ব্যাগটা নিয়ে ক্লাসের দরজার কাছে গেল। এই ছেলে, ক্লাসের সবাইকে দেখো, এদের মধ্যে কেউ আছে গ্রামের। তাদের ভাব দেখেছো? দেখে তো মনে হয় না কেউ গ্রাম থেকে আসছে। তোমাকে যেন আর এই ভার্সিটিতে না দেখি, যত সব ছোট লোক। স্যার, একটা কথা বলি? বলো। আমার কাছে যতটুকু আছে ততটুকু নিয়ে থাকতে চাই। আমার কাছে বেশি বিলাসিতা কোনো মূল্য নেই। সবাই চুপ হয়ে গেল। কি বলতে চাও? বলতে চাই, হ্যাঁ, আমি গ্রামের ছেলে।